এর আগের দিন তোমাদের আমি ডিরেকশনাল ডেরিভেটিভ আর গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট হচ্ছে একটা অপারেটর যেটা অবশ্যই স্কেলার ফাংশনের উপর অপারেট করে এবং তাকে ভেক্টরে পরিণত করে। সেই গ্রেডিয়েন্ট রিলেটেড কিছু আমি কোশ্চিন করিয়েছি, তার অ্যান্সার গুলো, এবং তারপরে দেখবে আমি ডিরেকশনাল ডেরিভেটিভ শুরু করেছিলাম। তো ডিরেকশনাল ডেরিভেটিভটাও কি? কোনো একটা ফাংশন কোনো একটা দিকে তার ডেরিভেটিভ, একটা মানে একটা ডিরেকশনের দিকে তার যদি ডেরিভেটিভ করি, তার মানে কিছুই না, তার মানে হচ্ছে সেই ফাংশনের গ্রেডিয়েন্ট বের করতে হবে। একটা পার্টিকুলার পয়েন্ট বলে দিবে কোন পয়েন্টের ডেরিভেটিভ সেখানে, আর যেই ডিরেকশনে বলে দিবে তার সাথে ডট করতে হবে সেই ডিরেকশনে একটা ইউনিট ভেক্টরে। সেরকম টাইপের একটা অঙ্ক আজকে দিচ্ছি। ফাইন্ড the maximum value of the directional derivative of ফাংশনটা বলে দিচ্ছে। ফাংশনটা হচ্ছে phi x square plus z square x square plus z square minus y square। ঠিক আছে, এটা হচ্ছে phi at the point পয়েন্ট হচ্ছে 1, 2, 3 ফুল স্টপ দিয়ে find also the direction in which it occurs। কোশ্চেনটা আরেকবার পড়ে নিচ্ছি, নিয়ে কি বলেছি আমি বলে দিচ্ছি। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই। তাহলে এই যে ফাই ফাংশনটা দেওয়া আছে, সেই ফাই ফাংশনের ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে কোন পয়েন্টে? অ্যাট দ্য পয়েন্ট 1, 2, 3। কিন্তু দিক বলে দেয়নি, এবং তার বদলে বলে দিয়েছে ডিরেকশনাল ডেরিভেটিভ যে কোনো দিকেই তুমি বের করো, তোমরা বের করো, কিন্তু মানে চাই কি? ম্যাক্সিমাম ভ্যালুটা চাই। তাহলে কোন একটা ফাংশন দেওয়া আছে, তার ডিরেকশনটা বলে দেয়নি যে কোন দিকে ডেরিভেটিভ, কোন পয়েন্টে বলে দিয়েছে 1, 2, 3 এই পয়েন্টে, কিন্তু দিকটা যদি জানা থাকতো তাহলে আমাদের এর আগের অঙ্কগুলো কি করেছি, যে যদি একটা দিক জানা থাকে তাহলে সেই দিক বরাবর আমরা কি নিতাম, সেই দিক বরাবর আমরা একটা ইউনিট ভেক্টরে ডট করে তার সাথে ওই গ্রেডিয়েন্টের সঙ্গে আমরা ইজিলি তার ডিরেকশনাল ডেরিভেটিভটা পেয়ে যেতাম। কিন্তু এই ক্ষেত্রে দিকটা উল্লেখ করে দেয়নি, তার বদলে বলেছে যে কোনো দিকে বের করো, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু চাই। ডিরেকশনাল ডেরিভেটিভ যে কোনো দিকে হতে পারে, কিন্তু কি চাই? এমন ডিরেকশনাল ডেরিভেটিভ চাই যেই ভ্যালুটা সব থেকে বেশি হয়। তারপরে বলেছে ভ্যালুটা সব থেকে বেশি হয়, এবং তারপরে তার ডিরেকশনটাও বের করো যে কোন দিকে ডেরিভেটিভ করলে ভ্যালুটা সব থেকে বেশি হবে। আমি কি বোঝাতে পারলাম? অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্টার্ট দিয়ে রাখছি, পরীক্ষাতে অনেকবার এসছে এবং এটা আসেও। তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্র্যাড ফাই বের করে নিতে হবে, গ্রেডিয়েন্ট অফ ফাই। ঠিক আছে, আচ্ছা, গ্রেডিয়েন্ট অফ ফাই মানে, গ্রেডিয়েন্ট মানে আমরা জানি আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড অফ ফাই। তার মানে এখানে লিখতে পারি ডেল ফাই ডেল ফাই ডেল ফাই। ঠিক আছে, আচ্ছা, আই ডেল ফাই ডেল এক্স, ফাই আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে ডেল ফাই ডেল এক্স হবে হচ্ছে 2x প্লাস জে del phi del y is minus 2y plus k cap into del phi del z is equal to 2z, or সেখান থেকে আমরা বলতে পারি grad phi is equal to, if we common 2, then it will become 2 into xi plus yj, sorry, minus yj plus zk। তাহলে গ্রেডিয়েন্ট আমাদের বেরিয়ে গেল। এবার গ্রেডিয়েন্টটা বের করার পর গ্রেডিয়েন্টটা আমরা
যেই পয়েন্টে ডেরিভেটিভ করতে বলবে সেই পয়েন্টে বের করতে হবে। তাহলে কোন পয়েন্টে ডেরিভেটিভ করতে বলেছে? 1, 2, 3। তাহলে আমাদের কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট ফাই বের করা at the point 1, 2, 3। 2 into 1 বসাচ্ছি, তাহলে I minus 2j plus 3k, I minus 2j plus 3k, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই। ঠিক আছে, দেখো। আচ্ছা, নেক্সট এবার কি করতে হবে আমাদের? আমাদের দিকটা কিন্তু বলে দেয়নি। আমরা নর্মালি কি করি? নর্মালি হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই, দরজাটা বন্ধ করো না, গ্রেডিয়েন্ট অফ ফাই তার সাথে হচ্ছে একটা ইউনিট ভেক্টর নিই ওই দিক বরাবর, কিন্তু কোনো দিক এখানে বলে দেয়নি। তার বদলে বলে দিয়েছে যে কোনো দিকেই আমরা ইউজ মানে গ্রেডিয়েন্টটা বের করতে পারি, কিন্তু আমাদের ভ্যালুটা যাতে ম্যাক্সিমাম হয়। দ্য ভ্যালু শুড বি ম্যাক্সিমাম, ডিরেকশন মে বি ডিফারেন্ট। যে ক্লিয়ার? আচ্ছা, কি করতে হয় বলছি। তাহলে দেখো কোন দিকে ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, দিকটা। তো আমরা কি করব, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেখানে ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে বের করতে বলবে, সেখান থেকে আমরা করব খুব ভালো করে আমার কথাটা মন দিয়ে শোনো। ধরো এইটা হচ্ছে আমাদের গ্র্যাড ফাই, এই ভেক্টরটা। ঠিক আছে, এই ভেক্টরটা হচ্ছে গ্র্যাড ফাই। এইবার আরেকটা ভেক্টর এরকম দিলাম। ঠিক আছে, ধরো একটা ইউনিট ভেক্টর ইউ, এদের মধ্যে অ্যাঙ্গেলটা আমি ধরলাম থিটা। কে বলতে পারে কস থিটার মান? এদের মধ্যে অ্যাঙ্গেলটা কস থিটা, তো নরমালি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কি হয়? কস থিটা দিয়ে আমরা ডিনোট করি। তো কস থিটার মান আমরা জানি -1 থেকে 1 এর মধ্যে হয়। কে বলতে পারে কস থিটার মান তাহলে ম্যাক্সিমাম কত হবে? -1 থেকে যদি 1 এর মধ্যে হয়, তাহলে কস থিটা, দা ম্যাক্সিমাম ভ্যালু অফ কস থিটা ইজ কত? 1 কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তাই না? কস থিটা যদি 1 হয়, তাহলে থিটা কত হতে হবে? ইফ 0 কস ডিগ্রি। থিটা যদি 1 হয়, ইফ কস থিটাও যদি 1 হয়, তাহলে থিটা কি হতে হবে? কত? থিটার মান কত হলে 1 হয়? আমি 0 থেকে 2 পাই এর মধ্যে বলতে চাইছি। কত হচ্ছে? 0 ডিগ্রি। তো তার মানে ইউনিট ভেক্টরটা এই যে এই দিকটা ছিল, সেই দিকটা কি বলছে? গ্র্যাড ফাই এর সঙ্গে ইউনিট ভেক্টরটা থিটা অ্যাঙ্গেল করছে। তাহলে এবার আমার বের করতে হবে ডিরেকশনাল ডেরিভেটিভ ম্যাক্সিমাম। তার মানে আমার চাই cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু। cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু হলে থিটাটাকে 0 ডিগ্রি হতে হবে। তো থিটা যদি 0 হয়, তাহলে ইউনিট ভেক্টরটা আর বাইরে কোনো দিকে নেব না। ইউনিট ভেক্টরটা আমরা কোথায় নেব জানো? গ্র্যাড ফাইটা যেই দিকে ছিল সেই দিকেই ইউনিট ভেক্টর নেব, এই দিকেই। কারণ তাহলে থিটাটা কি হবে? 0 ডিগ্রি। তাহলে ইউনিট ভেক্টরটা কোন দিকে নিব? তার নিজের দিকেই নিব। তাহলে দিস, ঠিক আছে, দিস না করে the directional derivative will be maximum if the directional derivative will be maximum, ঠিক আছে, if যদি the direction ঠিক আছে, যদি ডিরেকশনটা কি কোন দিকে হয়? the direction is in the direction of এই ভেক্টরটা 2i 2i। আচ্ছা, এই পয়েন্টটা না, কোশ্চেনটা একটু চেঞ্জ করে নাও। এই পয়েন্টটা 1 2 3 নেই, 1 3 2 আছে। ঠিক আছে, আমি টুকতে একটু ভুল করেছি। 1 3 2, তো 1 3 2 হলে এই জায়গাটা না 3 হয়ে যাবে আর এটা 2 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 6j প্লাস 4k। কোশ্চেনটা একটু আমি টুকতে ভুল করেছিলাম। যাই হোক, তাহলে এই নিজের ডিরেকশনই হতে হবে।
ইফ দ্য ডিরেকশন ইজ ইন দ্য ডিরেকশন, নিজের ডিরেকশনে। তাহলে নিজের ডিরেকশনেই যদি, ঠিক আছে, আমরা ডিরেকশনাল ডেরিভেটিভটা বের করি তাহলেই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে? দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ, ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে? ম্যাক্সিমাম ভ্যালুটা হবে আর কিছুই না, এই যে গ্র্যাড ফাই ছিল সেই গ্র্যাড ফাই এর মড। যদি বলো স্যার কেন গ্র্যাড ফাই এর মড নিচ্ছি, কারণ ডিরেকশনাল ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে গ্র্যাড ফাই ডট একটা ইউনিট ভেক্টর। তো এই ইউনিট ভেক্টরটা কোন দিকে আছে? নিচের দিকেই তো আছে, 2i - 6j + 4k বাই, দেখবে এখানে তাহলে 1ই হয়ে যাবে আলটিমেটলি। এটা কত হয়ে যাবে? 1। এটা কোনো ভ্যালু দিবে না, কেন বলো তো? এটা একটা ইউনিট ভেক্টর আছে এবং নিচের দিকেই আছে, তাহলে 1 হয়ে যাবে। তার মানে এর মড বের করলেই যথেষ্ট। আমি যদি ধরো এটা ডিরেকশনাল ডেরিভেটিভ, এটা ধরো ডিরেকশনাল ডেরিভেটিভ, তাহলে আমি যদি বলি যে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করো, তাহলে গ্র্যাড ফাই ডট, এটা কিন্তু ইউটা কি, ইউটা নিজের দিকেই, নিজের দিকে মানে গ্র্যাড ফাই বাই মড গ্র্যাড ফাই, তাই না? নিজের দিকে, নিজের দিকে ইউনিট ভেক্টর মানে গ্র্যাড ফাই ডট, এখানে ডট গ্র্যাড ফাই বাই মড গ্র্যাড ফাই। তার মানে আলটিমেটলি কি হলো? গ্র্যাড ফাই আর ডট গ্র্যাড ফাই মানে গ্র্যাড ফাই এর স্কয়ার, তার মানে মড গ্র্যাড ফাই তার স্কয়ার বাই মড গ্র্যাড ফাই। একটা করে কেটে দাও, তাহলে মড গ্র্যাড ফাই। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু মড গ্র্যাড ফাইটাই হবে। আমি কি এটা বোঝাতে পারছি? ডিরেকশনাল ডেরিভেটিভ যদি আমি বের করি, তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ কি? আমরা ফর্মুলা জানি যে গ্র্যাড ফাই ডট একটা ইউনিট ভেক্টর, কিন্তু কোন ডিরেকশনে এবার আমি ইউনিট ভেক্টরটা নিচ্ছি? ওই নিজেরই ডিরেকশনে। নিজের ডিরেকশন মানে গ্র্যাড ফাই যে ডিরেকশনে আছে সেই ডিরেকশনে ইউনিট ভেক্টর, মানে গ্র্যাড ফাই বাই মড গ্র্যাড ফাই। এবার গ্র্যাড ফাই ডট গ্র্যাড ফাই মানে করে নাও, এই যে ডেল ফাই তার স্কয়ার, মডের স্কয়ার, আর একটা করে মড আছে কেটে দিলাম। তাহলে আলটিমেটলি কে বলতে পারে এখানে যে এই যে যেটা আমাদের গ্র্যাড ফাই বেরিয়েছে তার মডটা কত? রুট ওভার x স্কয়ার 4 - 6 এর স্কয়ার 36, 4 স্কয়ার 16, তাহলে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে রুট ওভার 56। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। এগুলো রাফ। যদি আরো সিম্পলিফাই করতে যাও তাহলে এটা হবে হচ্ছে 56 কে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে রুট ওভার 56 মানে 28, 14, তার মানে 2√14। যাই হোক, তো এইভাবে লিখে দিতে পারো বা এটাও করে দিতে পারো, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে এই অঙ্কটা কিন্তু প্রচন্ড একটা ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট কোশ্চেনটা কি? ফাইন্ড এ ইউনিট নরমাল টু দ্য সারফেস 2x² y plus 3yz is equal to 4 at the point 1 - 1 - 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম একটা সারফেস দিয়ে দিয়েছে, একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, বলছে এই পয়েন্টে এই সারফেসের ইউনিট নরমাল বের করো। তো আমরা যেহেতু অলরেডি জিওমেট্রি সম্বন্ধে আমাদের একটা আইডিয়া তৈরি হয়ে গেছে, আমরা জানি ট্যানজেন্ট বা নরমাল কি। তো ট্যানজেন্ট বের করা আমরা জানি ফর্মুলা, কিন্তু আমরা যেগুলো শিখেছি 3D জিওমেট্রিতে দেখবে সেটা হচ্ছে ট্যানজেন্ট লাইনও হতে পারে, ট্যানজেন্ট প্লেনও হতে পারে। একটা সারফেস যদি দেওয়া থাকে তাহলে তার ট্যানজেন্ট লাইনও হয়, ট্যানজেন্ট প্লেনও হয়। তো ট্যানজেন্ট লাইন বা ট্যানজেন্ট বের করার উপায় কি? উপায় হচ্ছে এক্স স্কোয়ারের জায়গায় এক্স x1 যেই পয়েন্টে বলবে, ওয়াই স্কোয়ারের জায়গায় y1, জেড স্কোয়ারের জায়গায় z1, 2x এর জায়গায় x + x1, এগুলো আমরা শিখে এসেছি তো। কিন্তু এখানে লক্ষ্য করো এই যে কার্ভটা যেটা দিয়ে দিয়েছে সেটা কিন্তু সেকেন্ড অর্ডার না। তো আমরা দেখবে যা করে এসেছি এর আগে সারফেসের ক্ষেত্রে সবই দেখবে আমরা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন করে এসেছি। তো এখানে দেখো থার্ড ডিগ্রি ইকুয়েশন x² y। থার্ড ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে ফর্মুলা কি হয় আমরা জানি না, ট্যানজেন্ট বা নরমাল। তাহলে এখানে আমরা নতুন করে ফর্মুলা শিখবো ট্যানজেন্ট। এখানে ট্যানজেন্টটা বলে দেয়নি, এখানে বলেছে ইউনিট নরমাল বের করো। তাহলে এই সারফেসের ইউনিট নরমাল, সারফেসের সঙ্গে যেটা নরমালে আছে কিন্তু ইউনিট, মডটা তার 1 হবে। কোন পয়েন্টে? 1 - 1 - 2। কি করে বের করব? সিম্পল। সবার আগে যে সারফেসটা দিয়ে দিবে সেই সারফেসটা কিন্তু সাজিয়ে নাও। সাজিয়ে নেওয়ার অর্থ হলো সবগুলোকে একদিকে নিয়ে চলে আসো। দ্যাট মিনস f of xyz ধরলাম সারফেসটা, সেটাকে 2x² y plus 3yz -4 = 0, সবগুলোকে এক সাইডে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের বি দা গিভেন সারফেস। আচ্ছা, তোমরা যদি মনে করো যে এফ ধরবো না তো ফাইও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার আমাদের কাজ কি? ইউনিট নরমাল বের করা। তো ইউনিট নরমাল বের করতে গেলে কি করতে হয় আমি বলে দিই। সবার আগে গ্র্যাড ফাই বের করতে হবে।
দেখো অনেকে না এখানেও গ্র্যাডটাকে কিন্তু ভেক্টর চিহ্ন দেয়, কারণ গ্র্যাড হচ্ছে একটা ভেক্টর অফ ফাই, তো দিতেও পারো, আর না হলে ওখানে গ্র্যাড লিখে দিতে পারো, আর এখানে ভেক্টর চিহ্নটা দিও, যেটা ইচ্ছে। ঠিক আছে, কত হবে? আই ডেল ফাই ডেল এক্স জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। বলো কে বলতে পারে? আই ডেল ফাই ডেল এক্স, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করলে কত আসবে পয়েন্ট, কত আসবে মানটা? 4xy। ঠিক করলাম, দেখে নাও। আর কিছু আসবে না। জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই, আচ্ছা ওয়াই এর রেসপেক্টে করলে আসবে 2x স্কোয়ার প্লাস 3z। আর লাস্ট হচ্ছে কে ডেল ফাই ডেল জেড, জেড এর রেসপেক্টে করলে আসবে শুধুমাত্র 3y। তাহলে গ্র্যাড ফাই কত বেরোলো, লিখে ফেলি 4xy প্লাস 2x স্কোয়ার প্লাস 3z। দেখবে আমার ক্যালকুলেশনটা ঠিক করেছি কিনা, কিন্তু জে ক্যাপ 3y ইন্টু কে ক্যাপ। আচ্ছা এবার গ্র্যাড ফাইটা বের করতে হবে আমাদের কোন পয়েন্টে, যেই পয়েন্টটা দিয়ে দিয়েছে 1, -1, -2। That means the value of x is 1, the value of y is -1, and the value of z is -2. তাহলে putting the values we have কি পাচ্ছি আমরা 4 1 -1 I plus 2 1 স্কয়ার, তাই তো, প্লাস 3z হচ্ছে -6 j প্লাস k প্লাস 3yk, তাহলে দাঁড়াচ্ছে কত -4i। ঠিক আছে, তারপরে -4j দেন -3k। এটা হচ্ছে আমাদের গ্র্যাড ফাই বেরিয়ে গেল। এবার বলছে ইউনিট নরমাল এর একটা ফর্মুলা আছে, টু দ্য সারফেস ফাই অ্যাট, যেই পয়েন্টে বলে দিয়েছে 1, -1, -2 ইজ, ফর্মুলা কি? ফর্মুলা খুবই সোজা, গ্র্যাড ফাই বাই তার মড, ব্যাস এটাই ফর্মুলা। ব্যাস তাহলে বের করা হলো। মাইনাস কমন নিয়ে নিচ্ছি, 4i প্লাস 4j প্লাস 3k বাই তার মড, মডটা বের করো কত হচ্ছে 16, 16 আর 9 কত হয়? হ্যাঁ 16 16 32 হয়, দুটো বার 41। ঠিক আছে, আচ্ছা এখানে না অনেকে প্লাস মাইনাস দেয়, কারণ মাইনাসটাও হতে পারে প্লাসটাও হতে পারে। ধরো এটা সারফেস, এরকম একটা পয়েন্ট নিলাম, তো এই পয়েন্টে তার নরমালটা এইদিকেও হতে পারে এইদিকেও হতে পারে। দিক যদি চেঞ্জ হয় তাহলে একটা সাইড প্লাস হবে একটা মাইনাস হবে, কোনটা হবে কোন দিক সেটা আমি বলতে পারছি না, কিন্তু একটা এক রকম হবে। ঠিক আছে, তাহলে এটাও হবে। আবার অন্যরকম ভাবে বলা যায় অ্যানাদার ইউনিট নরমাল, টু দ্য সারফেস ইজ, মাইনাসটাকে এখানে প্লাস করে দাও, তার মানে 4i প্লাস 4j প্লাস 3k বাই √41। ক্লিয়ার? বুঝতে পারলাম অ্যান্সার। ঠিক আছে, নেক্সট ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য ট্যানজেন্ট প্লেন। কোশ্চেনটা ভালো করে পড়ে নিতে হবে। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য ট্যানজেন্ট প্লেন এন্ড নরমাল। দুটোই, ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশনও বের করতে বলেছে, নরমালের ইকুয়েশনও বের করতে বলেছে। তাহলে ট্যানজেন্ট প্লেন নরমাল, ইউনিট নরমাল না কিন্তু নরমাল। ঠিক আছে, ইউনিট মানে সেটা হয় নরমালি তার যে মডটা 1 হয়, কিন্তু এখানে না, এখানে শুধু নরমাল বের করতে বলেছে এবং তার পাশাপাশি ট্যানজেন্ট প্লেনও বের করতে বলেছে টু দ্য সারফেস, এই সারফেসের অ্যাট 1, -3, 2। তাহলে কোশ্চেনটা হচ্ছে এইবার কি করে অঙ্ক করব। তাহলে আমরা জিওমেট্রিতে ট্যানজেন্ট প্লেন শিখে এসেছি, কিন্তু এখানে দেখো সমস্যাটা হচ্ছে একটাই, যদি এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থাকতো তাহলে ট্যানজেন্ট প্লেন আমরা কি করে বের করতাম আমরা সবাই জানি, কিন্তু এখানে সেকেন্ড ডিগ্রি নেই, তার বদলে থার্ড ডিগ্রি আছে, কারণ এক্স জেড স্কোয়ার মানে হচ্ছে ডিগ্রি মোর দ্যান 2, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের নিয়ম হচ্ছে সবার আগে একটা সারফেসটাকে এক জাতীয় করে দেবো, একদিকে করে দেবো সব। তার মানে লেট the given surface be ঠিক আছে, let the given surface be
phi of xyz। আচ্ছা, তাহলে কত হলো xz স্কয়ার প্লাস x স্কয়ার y মাইনাস z প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা, গ্র্যাড ফাই বের করে নেব, গ্রেডিয়েন্ট অফ ফাই। তো আমরা সবাই জানি ফর্মুলা i ডেল ফাই ডেল x প্লাস j ডেল ফাই ডেল y প্লাস k ভেক্টর ইউনিট ডেল ফাই ডেল z। ঠিক আছে। i ডেল ফাই ডেল x কত আসবে? ডেল ফাই ডেল x এর মান x এর রেসপেক্টে করো z স্কয়ার প্লাস 2xy, j y এর রেসপেক্টে করো ডেল ফাই ডেল y, y এর রেসপেক্টে মনে হয় একটা জায়গাতেই আছে, শুধুমাত্র x স্কয়ার হবে। আর k z এর রেসপেক্টে করো, তো z এর রেসপেক্টে হবে একবার 2xz আর আরেকবার হবে z এর রেসপেক্টে -1। দেখো ঠিক করলাম কিনা। ঠিক আছে। আচ্ছা, এই যে গ্র্যাড ফাইটা, সেই গ্র্যাড ফাইটা যে কোনো পয়েন্টে না 1, -3, 2 এই পয়েন্টে বের করে নিতে হবে। তাহলে এই পয়েন্টে যদি বের করি তাহলে গ্র্যাড ফাইটা কত হবে? ক্যালকুলেশন যদি করে দেখো তাহলে দেখবে এটা হবে -2y প্লাস j প্লাস 3k। ক্যালকুলেশন করে দেখো, এই পয়েন্টটা বসিয়ে দেখো। ঠিক আছে, কত আসছে? আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে গ্র্যাড ফাই। এবার দুটো কোশ্চিন আছে এখানে, এক হচ্ছে ট্যানজেন্ট প্লেন, এক হচ্ছে নরমাল। তাহলে ট্যানজেন্ট প্লেন কি করে বের করতে হবে? তার ফর্মুলা হচ্ছে দ্য ইকুয়েশন of the tangent plane, the equation of the tangent plane to the surface at, আচ্ছা কোন পয়েন্টে বলেছে? পয়েন্টটাকে আমরা না ভেক্টর আকারে ধরে নিই, পয়েন্টটাকে আমরা বলি r0। r0 হচ্ছে একটা ভেক্টর। তাহলে যেই পয়েন্টটা দিয়েছে তাকে যদি আমরা ভেক্টর আকারে ধরি তাহলে 1 তার জায়গায় i, যে কম্পোনেন্ট হচ্ছে -3 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন টু দ্য সারফেস এট এই পয়েন্টে ইজ, ফর্মুলা হচ্ছে গ্র্যাড ফাই ডট r মাইনাস r0। rটা কি? ইজ ইকুয়াল টু 0, হোয়ার r মানে কি? r মানে হচ্ছে যে কোনো একটা পয়েন্ট তার পজিশন ভেক্টর অরিজিনের রেসপেক্টে। তাহলে যে কোনো পয়েন্টের পজিশন ভেক্টর মানে আমরা কি ধরি? xi প্লাস yj প্লাস z। ঠিক আছে। আচ্ছা, এটা দেখো ডট আছে, তাহলে এটা কিন্তু 0 হবে, স্কেলার 0, যেহেতু ডট আছে বলে। তাহলে গ্র্যাড ফাই আমরা জেনে গেছি -2i প্লাস j প্লাস 3k, ক্লিয়ার? ডট r মাইনাস r0। তো r মানে আমরা কত জানি? r মানে হচ্ছে xi প্লাস yj প্লাস zk, যে কোনো একটা পয়েন্টের পজিশন ভেক্টর। আর r0 মানে যেটা পয়েন্টটা বলে দিয়েছি, ইনিশিয়াল পয়েন্টটা i, কোন পয়েন্টে বের করতে হবে? -3j প্লাস 2k। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা এটা ইকুয়াল টু 0, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে -2i প্লাস j প্লাস 3k। ঠিক আছে, ডট এখান থেকে যদি ক্যালকুলেশন করি i গুলোকে একদিকে নিই, দেন দ্য রেজাল্ট উইল বি কি হবে? x মাইনাস 1 ইন্টু i প্লাস y প্লাস 3 ইন্টু j প্লাস z মাইনাস 2 ইন্টু k। দেখো ক্লিয়ার? অর যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে জানি i এর সাথে i ডট প্রোডাক্ট হয়ে যায়, তার মানে হচ্ছে -2 ইন্টু x মাইনাস 1 প্লাস 1 ইন্টু y প্লাস 3, তাই না? যে 1 আর তারপরে হচ্ছে 3 ইন্টু z মাইনাস 2 ইকুয়াল টু 0। অর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2x, ঠিক আছে, প্লাস y প্লাস 3z। আর কনস্ট্যান্ট কটা আছে? -2 -1 মানে +2 +3 +3 মানে মাইনাস, তার মানে 1 খুব সম্ভবত। তাহলে এটাই হচ্ছে আমাদের ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন, -2x, ঠিক আছে, প্লাস y প্লাস 3z ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটাই হচ্ছে ইজ দা ট্যানজেন্ট প্লেন। আর লেখার দরকার নেই, আমি প্রথমেই লিখে দিয়েছিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ট্যানজেন্ট প্লেন। তাহলে সবার আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফর্মুলাটা কি। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা, কোনটা? গ্র্যাড ফাই ট্যানজেন্ট প্লেনের ফর্মুলা হচ্ছে গ্র্যাড ফাই ডট r মাইনাস r0, এটা যাতে মাথায় থাকে। তাহলে দ্য ইকুয়েশন
of a tangent plane, তাই তো, the surface is, সারফেসটা দিলাম phi at r0 পয়েন্ট, r0 মানে বুঝতে পারা গেছে কোনটা পয়েন্টে, গ্র্যাড phi ডট r মাইনাস r0 is equal to 0। এটা হচ্ছে ফর্মুলা, সবার যাতে এটা মুখস্থ হয়ে যায়। আচ্ছা, তাহলে ট্যানজেন্ট প্লেন হয়ে গেল। এবার নরমাল কি হবে? নরমাল কিন্তু প্লেন না হয় লাইন হচ্ছে, ঠিক আছে, একটা নরমাল লাইন। নরমাল মানে ট্যানজেন্ট প্লেনের সঙ্গে এটা পারপেন্ডিকুলার, তাহলে ট্যানজেন্ট প্লেনের সঙ্গে এটা পারপেন্ডিকুলার হবে, সেটা কি হবে? সেটাই নরমাল লাইন। কি করে বের করবো, কে বলতে পারে? ইকুয়েশন of the normal line, the equation of the normal line is, ঠিক আছে, to the surface লিখে দাও, to the surface at পয়েন্টটা কি দিয়েছিল, কত বলা ছিল পয়েন্টটা? 1 minus 3 2 is। আচ্ছা, ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে এখানে গ্র্যাড ফাই, আগের বার যেমন ডট ছিল এবার ক্রস, আর মাইনাস আর, ঠিক আছে। তাহলে কি হবে? গ্র্যাড ফাই ক্রস আর মাইনাস আর জিরো, এটা হচ্ছে ফর্মুলা। और গ্র্যাড ফাই মানে আমরা বের করে নিয়েছি ওই পয়েন্টটাতে কত আসছে গ্র্যাড ফাই আমাদের, মাইনাস 2i প্লাস j প্লাস 3k, মাইনাস 2i মাইনাস 2i, ঠিক আছে। একটা কাজ করতে পারো, সেই কাজটা হচ্ছে যে আগে এরকম লিখে নিতে পারো, মানে এটা ডান সাইডে জিরো ভেক্টর হবে, ঠিক আছে। তো এটাকে অনেকে এরকম ভাবেও লিখতে পারো, তাহলে সুবিধা হয়। আর মাইনাস আর জিরোটা আগে ক্রস গ্র্যাড ফাই, কোনো অসুবিধা হবে না, কেন বলো তো, ডান সাইডটা জিরো ভেক্টর আছে। আচ্ছা, और আর মাইনাস আর মানে হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, আর আর জিরো মানে যেই পয়েন্টটা, তাহলে পয়েন্টটা মানে হচ্ছে এক্স মানে হচ্ছে কত 1, তার মানে আই মাইনাস 3j প্লাস 2k হয়ে গেল। এটা ক্রস গ্র্যাড ফাই, গ্র্যাড ফাই আমরা বের করে নিয়েছি। গ্র্যাড ফাই এর মান এসছে আমাদের মাইনাস 2i প্লাস j প্লাস 3k, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। আচ্ছা, এবার এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে দাঁড়াবে হচ্ছে x মাইনাস 1i, আগের মতো একই কেস, y প্লাস 3j আর z মাইনাস 2k ক্রস মাইনাস 2i প্লাস j প্লাস 3k। এবার বলো, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এই দুটো ভেক্টর তাদের ক্রস প্রোডাক্ট 0, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। 180 তো হতে পারে, আচ্ছা, তাহলে 0 হতে পারে বা 180 হতে পারে। তার মানে আমি বলতে চাইছি যে এই দুটো হচ্ছে একে অপরের সঙ্গে কোইনসাইড করে যেতে পারে বা তারা প্যারালালও হতে পারে। তো প্যারালালের ক্ষেত্রে আমরা কি লিখি জানো? আমরা লিখি এরকম, অর x মাইনাস 1 এই যে i কম্পোনেন্ট আর এর যে i কম্পোনেন্ট তারা প্রপোর্শনাল, যে কম্পোনেন্ট y প্লাস 3 আর এর যেটা যে কম্পোনেন্ট 1 তারা প্রপোর্শনাল, কে কম্পোনেন্ট দ্যাট ইজ z মাইনাস 2 আর এর যেটা কে কম্পোনেন্ট 3 এরা প্রপোর্শনাল। তাহলে এটাই হচ্ছে ইজ দ্য রিকোয়ার্ড নরমাল লাইন। তাহলে দেখো এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, আগেরটা কিন্তু প্লেনের ইকুয়েশন ছিল, কিন্তু এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। দেখো বোঝাতে পারলাম কিনা? এই যে আগেরটা ছিল প্লেনের ইকুয়েশন, করিনি আমরা প্লেনের ইকুয়েশন 3D তে, মাইনাস 2x প্লাস y প্লাস 3z ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা প্লেন, এই যে প্লেনের একটা নরমাল ইকুয়েশন কত, ax প্লাস by প্লাস cz প্লাস d, এটা প্লেনের ইকুয়েশন হয়। আর এটা কিসের ইকুয়েশন? স্ট্রেট লাইনের ইকুয়েশন। তার জেনারেল ফর্ম কত, x মাইনাস x1 বাই l1 করেছি তো আমরা 3D তে, y মাইনাস y1 বাই m1 আর z মাইনাস z1 বাই n1। তাহলে দেখো এই ফর্মে আমরা লিখলাম, কেন? যেহেতু এটা একটা স্ট্রেট লাইন বলেছে। ক্লিয়ার? বুঝতে পারলাম? সে দুটো প্লেনের ইন্টারসেকশনও লেখা যায়, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের একটা লাইনের ইকুয়েশন চাই। বুঝতে পারলে কিনা? দেখো, তাহলে এই
অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলেছে এখানে? ট্যানজেন্ট প্লেন আর নর্মাল লাইন। তাহলে ট্যানজেন্ট প্লেনের সূত্র হচ্ছে r মাইনাস r0 ডট গ্র্যাড ফাই। সে গ্র্যাড ফাই আগে দিতে পারো ইজ ইকুয়াল টু 0, আর নর্মাল লাইনের হচ্ছে r মাইনাস r0 ক্রস গ্র্যাড ফাই ইকুয়াল টু 0 ভেক্টর। এই ফর্মুলা যাতে মুখস্থ থাকে। প্রথমটা হচ্ছে ট্যানজেন্ট প্লেন আর সেকেন্ডেরটা হচ্ছে নর্মাল লাইন। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা করতে হবে। এক্সারসাইজ নেক্সট একটা অঙ্ক দিলাম, অঙ্কটা একবার পড়ে নি। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ দ্য সারফেসেস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু 9 and z is equal to x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3 at 2, -1, 2। তাহলে কি বলেছে? বলেছে যে এই দুটো সারফেসের, ঠিক আছে, ধরো এরকম একটা সারফেস হলো, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, তাহলে এই দুটো সারফেসের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, এই যে যেখানে ইন্টারসেকশন করছে সেখানে তাদের অ্যাঙ্গেলটা মান বের করতে হবে। তো বলো আমরা অ্যাঙ্গেল কি করে বের করি? আমরা দেখবে যে অ্যাপ্লিকেশন চ্যাপ্টারে দুটো সারফেস যদি ইন্টারসেক্ট করে তাদের একটা অ্যাঙ্গেল বের করার পদ্ধতি শিখিয়েছিলাম। কে বলতে পারে দুটো কার্ভের এরকম ভাবে কি করে আমরা অ্যাঙ্গেল বের করি? স্যার দুটো ট্যানজেন্ট আর করতে হবে না, তারপর তাদের অ্যাঙ্গেলটাই হয়ে যাবে। কারেক্ট, এখানে একটা ট্যানজেন্ট নিয়ে নিব, এখানে একটা ট্যানজেন্ট নিয়ে নিব, তাহলে ট্যানজেন্টের অ্যাঙ্গেল, ঠিক আছে, এক্সাক্ট ছবিটা আমি যাই হোক ট্যানজেন্টটা আরেকবার এঁকে নিই। তাহলে আমাদের কাজ হচ্ছে দুটো সারফেস যদি জেনারেট ইন্টারসেক্ট করে তাহলে কি করতে হবে আমাদের? তাহলে আমাদের কাজ হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে গেলে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনে দুটো ট্যানজেন্ট বের করতে হয়। সেই ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে কি হবে? তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আচ্ছা, কেউ যদি বলে স্যার ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল না করে ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল যা হবে দুটো নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেল সেম হবে কিনা বলো? ট্যানজেন্ট দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল যা হবে নরমাল গুলো কি করবে ট্যানজেন্টের সঙ্গে? যদি আমি বলি নরমাল নেব, ধরো এই ট্যানজেন্ট, এটা হচ্ছে একটা ট্যানজেন্ট, তার পারপেন্ডিকুলার নিলাম এটা, আর এই ট্যানজেন্টের পারপেন্ডিকুলার নিলাম এটা, তো ব্যাপারটা তো একই। ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল আর নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো সেম হবে, কারণ ট্যানজেন্ট আর নরমাল আবার একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখে, তাই না? আমি কি বোঝাতে পারছি? দেখো এই একটা কার্ভ, এই একটা কার্ভ, দুটো কার্ভ, তো দুটো কার্ভ যদি ইন্টারসেক্ট করে না তাহলে এখানে না দুটো অ্যাঙ্গেল তৈরি হয়, একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ। তো ঘাবড়ানোর কিছু নেই, একটা হচ্ছে থিটা দুটো হবে, একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, তাই না, সূক্ষ্মকোণ, আরেকটা কি হবে? আরেকটা হবে স্থূলকোণ, অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে এরকম ভাবেও আমরা কি করতে পারি? তাহলে এক্সাক্ট তো সারফেস গুলোর মধ্যে আমরা অ্যাঙ্গেল বের করতে পারি না, তখন আমরা কি করি? তখন আমরা চেষ্টা করি তাদের একটা ট্যানজেন্ট এঁকে নিতে। কোথায় এঁকে নিতে? যেই পয়েন্টে তারা ইন্টারসেক্ট করছে, এর একটা ট্যানজেন্ট এঁকে নিলাম, এর একটা ট্যানজেন্ট এঁকে নিলাম। যখনই ট্যানজেন্ট এঁকে নিলাম তারও আবার দুটো কোণ, দেখো এই যে একটা কোণ, এই একটা কোণ। তো এবার ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল যা হবে নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেলও সেম হবে। তাহলে যদি নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করে নিতে পারি তাহলেই কাজ কমপ্লিট হবে। নরমাল কি করব? ইউনিট নরমাল, আমরা পদ্ধতি শিখে গেছি, সেই ইউনিট নরমাল বের করব দুটো সারফেসের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে কি, তাহলে আমরা কি করব? আমরা প্রথমেই দুটো কার্ভকে আগে একদিকে নিয়ে চলে আসি, মানে বলতে চাইছি লেট, ধরো φ1 প্রথম কার্ভটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 এন্ড φ2 সেকেন্ড কার্ভটা, ঠিক আছে, এটা হচ্ছে xyz এর কার্ভ, উজ্জ্ব রেখেছি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z মাইনাস 3 একদিকে নিয়ে চলে আসলাম, বি দা গিভেন সারফেসেস, ঠিক আছে, যে সারফেস গুলো দেওয়া আছে তাদেরকে আমরা নিয়ে চলে আসলাম। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস কি লক্ষ্য করবে, এই যে 2 -1 2 এই পয়েন্টটা যে বলে দিয়েছে, এই পয়েন্টটা কি দুটো সারফেস কি স্যাটিসফাই করছে? তার মানে আমি বলতে চাইছি দুটো সারফেসের কি পয়েন্ট অফ ইন্টারসেকশন। দেখো তো 2 -1 2 স্যাটিসফাই করা তো x এর মান 2 4 5 9 ইজ ইকুয়াল টু 9, এখানে স্যাটিসফাই করা তো z হচ্ছে 2, আর এইদিকে দেখো তো x স্কয়ার 4 প্লাস 1 5 মাইনাস 3 2, তাহলে স্যাটিসফাই করছে। তার মানে দিস পয়েন্ট ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। এটা কিন্তু কোশ্চিনে অলরেডি বলে দিয়েছে। অনেক সময় এটা কোশ্চিনে বলাও থাকে না, খালি বলে দেয় দুটো সারফেস একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করো, তারপর সেখানে অ্যাঙ্গেল বের করো। ক্লিয়ার? যাই হোক, তো এখানে যেহেতু বলে দিয়েছে আমরা কি করব, সব থেকে সুবিধা হচ্ছে আমরা দুটো সারফেসের ইউনিট নরমাল বের করব। তো দুটো সারফেসের ইউনিট নরমাল বের করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে গ্র্যাড অফ φ1, মানে গ্রেডিয়েন্ট অফ φ1। গ্র্যাড φ1 মানে ডেল φ1 বের করতে পারবে সবাই?
বের করলে কত আসবে বলো, একবারে করব, সিম্পলিফাই করব একবারে। i del phi 1 del x তাহলে কত হবে 2x, j del phi 1 del y that is 2y plus k del phi 1 del z that is 2z, ক্লিয়ার? আচ্ছা, এবার গ্র্যাড phi 1 কিন্তু যেই পয়েন্টটা বলে দিয়েছে সেই পয়েন্টটা বের করতে হবে। কোন পয়েন্টটা বলে দিয়েছে এখানে? the point is 2 minus 1 2. So the gradient of phi 1 at the point 2 minus 1 2 will become 4i, clear, minus 2j plus 4k. আমার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা একটু দেখে নিন। সিমিলারলি একই রকম ভাবে গ্র্যাড phi 2 তোমাদের বের করে নিতে হবে। i del phi 2 del x, এই যে phi 2 এটা তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 2x plus j 2y plus k minus 1। এবার মানগুলো বসিয়ে নিতে হবে, দ্যাট ইজ গ্র্যাড phi 2 পয়েন্টটা হচ্ছে আবার সেম পয়েন্ট 2 minus 1, 2 কত হবে তাহলে 4i minus 2j তারপর minus k. মাইনাস কে। আচ্ছা, গ্র্যাড phi 1 তো বেরিয়ে গেছি, ইউনিট নরমাল। ইউনিট নরমালের ফর্মুলা কি? তাহলে এই যে এখান থেকে হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইউনিট নরমাল, দ্য ইউনিট নরমালস একবারে করি টু দ্য সারফেসেস phi 1 and phi 2, ঠিক আছে? at কোন পয়েন্টে? পয়েন্টটা হচ্ছে 2 minus 1 2 is, তাহলে ইউনিট নরমাল বের করা শিখলাম না একটু আগে, কি হবে বলো, কত হবে? গ্র্যাড phi 1 বাই তার মড, এন্ড পরেরটা হবে সিমিলারলি গ্র্যাড phi 2 বাই তার মড, তাই না, রেসপেক্টিভলি। আচ্ছা, দ্যাট ইজ বলো মান কত হবে? 4i minus 2j plus 4k by কত গো? 6 হচ্ছে স্যার। হ্যাঁ, রুট ওভার 6 নাকি? না না না, হ্যাঁ তাই তো, 16 হ্যাঁ স্যার 6ই হচ্ছে। 6ই হচ্ছে। আচ্ছা, কারেক্ট। এন্ড এটা কত হবে? 4i minus 2j minus k by root 21 root 21, তাই তো? আচ্ছা, তাহলে এবার তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি করে বের করতে? তাহলে দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম একটা ফর্মুলা শিখেছিলাম যখন আমরা ডট প্রোডাক্ট করেছি, কত হয়? এদের দুটো ডট প্রোডাক্ট বাই, এই যে করিনি আমরা যে a ডট b দুটো ভেক্টর যদি থাকে তাহলে আমাদের মড a বাই মড a মড b মড b cos θ, তাহলে ফর্মুলা কি হবে cos θ? তাহলে বলো cos theta equals to mod a dot mod b by, so sorry sir, a vector into b vector by mod a mod b. তাহলে a ভেক্টর মানে 4i minus 2j plus 4k, 4i minus 2j plus 4k বাই কত আছে গো? 6 6 ডট পরেরটা 4 minus 2 minus 1, 4 minus 2 minus 1, 4i minus কি বললাম 4 minus 1 নাকি, সরি minus 2 minus 1, 4 minus 2 minus 1 বাই কত ছিল? রুট ওভার 21। আচ্ছা, এদের মডটা তো 1ই হবে নাকি? এদের মড যদি করি 1 হবে তো? এদের মড হ্যাঁ 1 হ্যাঁ স্যার 1ই হবে কারণ ইউনিট ভেক্টর 1 হবে, কারণ ইউনিট ওইভাবে নিয়েছি আমরা। যাই হোক, তো তাহলে বলো কি হবে?
এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ডট প্রথমে নিচে একটা কাজ করি 6 আর 21টা নিয়ে নিই। আচ্ছা এখানে তাহলে 4 4 16 প্লাস 4 মাইনাস 4 ঠিক করলাম 16/6√21 তার মানে হচ্ছে কত অ্যান্সার 8/3√21 or theta equal to cos inverse 8/3√21 আচ্ছা বইয়ে অ্যান্সার দিয়েছে এরকম থিটাটা দিয়ে দিয়েছে cos inverse 0.582 দেখো তো অ্যান্সার মিলছে কেউ ক্যালকুলেটর একটু চেক করে দেখো তো এই যে এর মান কত ক্যালকুলেটর আছে কারো কাছে নেক্সট আরেকটা অঙ্ক ঠিক আছে তাহলে এই অঙ্কটা দেখো আমাদের যেটা মান এসছে সেটা হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের কত এসছে cos ইনভার্স যেটা মানটা বইয়ে দেওয়া আছে সেই অ্যানসারটার সঙ্গে মিলে যাবে ক্লিয়ার আচ্ছা তো এখানে কিন্তু দুটো অ্যাঙ্গেলও দিতে পারো অনেকে কিন্তু এটা প্লাস মাইনাসও দিয়ে দেয় মানে দুটো সূক্ষ্মকোণ স্থূলকোণ ঠিক আছে কোনো চিন্তার কিছু নেক্সট সেম টাইপের একটা অঙ্ক ফাইন্ড দ্য কনস্ট্যান্টস খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক প্রচন্ড ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে রাখছি ফাইন্ড দ্য কনস্ট্যান্টস P and Q তাহলে P এবং Q দুটো কনস্ট্যান্টস এর মান বের করতে হবে such that যাতে করে the surfaces ঠিক আছে দুটো সারফেস দিচ্ছি একটা হচ্ছে px স্কয়ার minus qyz is equal to p plus 2 into x and 4y square 4x square y plus z cube is equal to 4 আরেকবার বলে দিই px square minus qyz is equal to p plus 2 into x আরেকটা সারফেস হচ্ছে 4x square y plus z cube is equal to 4 আর orthogonal at the point are orthogonal at the point 1 minus 1 2 কোশ্চেনটা ভালো করে দেখো দুটো সারফেস অর্থোগোনাল তো দুটো সারফেস যদি অর্থোগোনাল হয় তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত অর্থোগোনাল হওয়া মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেখাতে হবে 90 ডিগ্রি তাই না তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখাতে হবে কত আমাদের 90 ডিগ্রি বা π/2 এটা আমাদের দেখাতে হবে কাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এই দুটো সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো সবার আগে এই দুটো সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো π/2 দেখাবো কিন্তু কোশ্চেনটা হচ্ছে আমরা একটু আগে অঙ্কটা কি করলাম যে দুটো সারফেস যদি দেওয়া থাকে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কি করে বের করি নরমালি আমরা এরকম বের করতে পারি না তাহলে আমরা কি করে বের করি বলো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল প্রথমে ইউনিট নরমাল বের করে দিই প্রথম সারফেসের যে পয়েন্টটা দিবে সেই পয়েন্টে দ্বিতীয় সারফেসের ইউনিট নরমাল বের করি যে পয়েন্টটা দিবে সেই পয়েন্টে তারপর তাদের ইউনিট নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেল তাই না স্যার বলছিলাম শুধু নরমাল দিয়ে হবে না শুধু নরমাল দিলেও হবে অসুবিধা নেই কিন্তু তাতে কি বলতো শুধু নরমাল দেখবে যে করাটা একটু সময় সাপেক্ষ কেন সময় সাপেক্ষ যে এটা বের করাটা বেশি তুলনামূলক সোজা তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং ভেক্টর ফর্মেও থাকে আর যদি শুধু নরমাল বলো তাহলে শুধু নরমাল দেখো ভেক্টর ফর্মে থাকে না ভেক্টর ফর্মে যদি না থাকে তাহলে সেটা চলে আসলে হচ্ছে আমাদের 3D জিওমেট্রি স্ট্রেট লাইন ফর্মে তো দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করলেও হয় কিন্তু যেহেতু আমরা ভেক্টর করছি তাহলে এই ইউনিট নরমাল বের করলে যেহেতু একটা ভেক্টর ফর্মে চলে আসে বলে আমাদের সুবিধা হয় আর কিছু না আর যদি তুমি বলো না স্যার আমি এমনি নরমাল বের করবো বা ট্যানজেন্ট বের করলেও তো হয় তো ট্যানজেন্ট বের করো তো ট্যানজেন্ট বের করলে দেখবে দুটো প্লেন চলে আসলো দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হবে তাও হয় তো ভেক্টর ফর্মে করলে আমাদের বেশি ক্যালকুলেশনে সুবিধা হয় বলে আমরা তাড়াতাড়ি ভেক্টর ফর্মে করে ফেলি তাই না এখানে শুধুমাত্র গ্র্যাড φ1 বের করলেই হয়ে যাবে গ্র্যাড φ2 বের করলেই হয়ে যাবে আর যদি আমি বলি যে ট্যানজেন্ট প্লেন বের করো বা শুধু নরমাল বের করো তাহলে তার সাথে আমার r - r0 ক্রস করতে হবে বা ডট করতে হবে সময় সাপেক্ষ আর কিছুই না ক্লিয়ার এবার না স্যার এখানে ইউনিট নরমাল হচ্ছে তো স্যার শুধু গ্রেড φ1 টা তাহলে নরমাল হবে ওটাই তো বলছি স্যার কোনটা মানে স্যার গ্রেড φ1 টা শুধু নরমাল বলা যায় তাহলে একটু সুবিধা হতো ওই জন্য বলছি তা করলেও হয় তা করলেও হয় সেটা করলেও কোনো অসুবিধা নেই কেন বলতো অসুবিধা নেই কারণ এখানে অ্যাঙ্গেলের ক্ষেত্রে যে থিটাটা বের ওই লাস্টে আলটিমেটলি যে মড a বাই মড b করে দিত তো ঘুরে ফিরে বিষয়টা একই চলে আসে
মড এ বাই মড বি করি, তো তোমাকে না আলটিমেটলি তোমাকে এই যে গ্র্যাড ফাই বের করতেই হবে, এই যে এটা, তাই না? মানে তার মড বের করতে হবে, তাহলে গ্র্যাড ফাই বাই তার মড। তো আলটিমেটলি বিষয়টা একই, তো করো, একই টাইম একই লাগবে, একই জিনিস করতে হবে। যাই হোক, তো এখানেও কি করব, এখানেও যেটা হচ্ছে যে আমি এটা বলতে চাইছিলাম যে এই ক্ষেত্রে না তখন যেহেতু বলে দিয়েছে যে দেখো দুটো সারফেস হচ্ছে একে অপরের সঙ্গে অর্থোগোনাল, তো অর্থোগোনাল মানে না তাহলে গ্র্যাড ফাই 1 ডট গ্র্যাড ফাই 2 এদের গুণফল 0 দেখালেই হবে। বাই মড করার দরকার নেই, কারণ বলতো ডান সাইডটা 0, তো বাই যদি আমি মড করি, তো মড করা মানে কি আলটিমেটলি 0 এর সাথে গুণ হয়ে যাওয়া, মানে এটা যদি আমি এদিকে নিয়ে চলে যাই তো 0ই হবে। তার মানে শুধুমাত্র গ্র্যাড ফাই 1 আর গ্র্যাড ফাই 2 বের করে তাদের ডট প্রোডাক্ট 0 দেখালেই বলতে পারবো যে তারা অর্থোগোনাল হচ্ছে। তাহলে কোশ্চিনটা দেখো কি বলেছে, কোশ্চিনটা কিন্তু বলে দিয়েছে তারা অর্থোগোনাল, তাহলে পি আর কিউ এর মান চাই। তাহলে পি আর কিউ এর মান সাজ দ্যাট যাতে করে এই দুটো সারফেস হচ্ছে অর্থোগোনাল হয়। তাহলে ফার্স্ট কাজ আমাদের হচ্ছে প্রথম সারফেসটাকে একটু সিম্পলিফাই করে নিই। এরকম ভাবে সিম্পলিফাই করবো বলো, ধরে নি কত, নাম কি দিব, ফাই 1 এক্স ওয়াই জেড বলতে পারো, না বললেও এটা এক্স ওয়াই জেড এর ফাংশন। আচ্ছা কত হবে, পি এক্স স্কোয়ার মাইনাস কিউ ওয়াই জেড মাইনাস কত পি প্লাস 2x ইকুয়াল টু 0 এন্ড পরেরটা বলো ফাই 2 কত ধরবো আমরা, একদিকে নিয়ে চলে আসতে ফাই 2 এক্স ওয়াই জেড দ্যাট উইল বি 4x স্কোয়ার ওয়াই প্লাস জেড কিউব মাইনাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা তোমাদের কাজ হচ্ছে গ্র্যাড ফাই 1 বের করে নেওয়া। আই ডেল ফাই 1 লিখছি না, একবারে বলো তো কত হবে গো, ডেল ফাই 1 ডেল এক্স কত হবে, এক্স এর রেসপেক্টে কে বলতে পারে কত হবে, 2px minus p x minus p minus 2 correct plus j y এর রেসপেক্টে minus qj correct k z এর রেসপেক্টে minus qy কোন পয়েন্টে বের করতে হবে, 1 minus 1 1 minus 1 2 কারেক্ট। এই পয়েন্টে যদি বের করতে হয় তাহলে দাঁড়াবে x এর মান 1, তাহলে i x এর মান যদি 1 হয় তাহলে 2p minus p minus 2 minus 2 করে দেন। হ্যাঁ তো করে দেবো, p minus 2 হয়ে গেল, তাহলে পরের লাইনে করে দেবো, অসুবিধা নেই। আর z এর মান হচ্ছে 2, তার মানে minus 2q, আর এখানে y এর মান হচ্ছে -1, দ্যাট মিন্স প্লাস qk, তাহলে দাঁড়াবে হচ্ছে p minus 2 into i minus 2qj প্লাস কত দাঁড়াবে qk, বেরিয়ে গেল। আচ্ছা গ্র্যাড ফাই 2 বের করতে পারবে, সিমিলারলি গ্র্যাড ফাই 2 i বলো ডেল ফাই 2 ডেল x 8xy প্লাস j ডেল ফাই 2 ডেল y করলে কত হবে 4x স্কয়ার 4x square প্লাস k ডেল ফাই 2 ডেল z 3z স্কয়ার। আচ্ছা তোমাদের কাজ হচ্ছে এবার ডেল ফাই 2 at the point 1, -1, 2, তাহলে দাঁড়াবে যেটা সেটা হচ্ছে -8i 8i প্লাস 4j plus 4j তারপর প্লাস 12k 12k since the surfaces are orthogonal, তাহলে যেহেতু সারফেস গুলো হচ্ছে অর্থোগোনাল কি বলতে পারি, তাহলে গ্র্যাডের ডট প্রোডাক্ট 0 0, ঠিক আছে। অর গ্র্যাডের ডট প্রোডাক্ট মানে করে হলো চট করে, এই যে একটা গ্র্যাড এটা আরেকটা এটা, বলো কত হবে p minus 2, তার মানে minus 8 into p minus 2 minus 8 into q, নাকি দেখবে ঠিকঠাক করছি কিনা, প্লাস 12q ইকুয়াল টু 0 কত হয়, তাহলে minus 8p প্লাস 16 প্লাস 4q ইকুয়াল টু 0, তাহলে বলো চট করে কত হচ্ছে, অর 4 দিয়ে যদি ভাগ করি কত হবে, 4 দিয়ে ভাগ করলে কত হবে 2p minus q is equal to 4,
তাই না? ঠিক আছে, দেখো। আচ্ছা, এইবার বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পি কিউ দিয়ে আমরা একটাই ইকুয়েশন পেলাম, একটাই। তাহলে পি কিউ এর মানকে আমরা বের করতে পারবো? পারবো না। তাহলে উই নিড অ্যানাদার ইকুয়েশন, অ্যাটলিস্ট আরেকটা ইকুয়েশন তো দরকার। আরেকটা ইকুয়েশন আমরা কি করে পাবো, কে বলতে পারে? আরেকটা হচ্ছে, শুনতে পেলাম না আমি কি বললে, আরেকটা আমি বলে দিই। আরেকটা হচ্ছে এই পয়েন্টটা দুটো সারফেসের পয়েন্ট অফ ইন্টারসেকশন না? তাহলে দুটো সারফেসে যদি পয়েন্ট অফ ইন্টারসেকশন হয় তাহলে এই সারফেসে পুট করো তো পয়েন্টটা স্যাটিসফাই করছে। দেখো তো এই সারফেসের সাথে পয়েন্টটা পুট করো তো, 1 - 1 2 পুট করো তো, 1 - 1 2 তাহলে 4, 1 - 1 2 তাহলে কত হচ্ছে -4, আর 2 কিউব মানে 8, -4 আর 8 4 স্যাটিসফাই করছে। এই পয়েন্টটা, দিস পয়েন্ট বিলংস টু দিস কার্ভ, এই কার্ভটাতে বিলং করছে। এন্ড অলসো ইট উইল লাই অন দিস কার্ভ, এই লাইটা, এই কার্ভটা তো লাই করবে। তাহলে এই কার্ভটা যদি লাই করে তাহলে সেখান থেকে আরেকটা কন্ডিশন পাবো। তাহলে অ্যাজ 1, -1, 2 lies on the surface phi1, তাহলে বলো সেখান থেকে p x স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস q y z is equal to p plus 2 into x মানে হচ্ছে 1। সেখান থেকে দেখো p q এর আরেকটা ইকুয়েশন আসবে, কি আসবে? p plus 2q is equal to p plus 2, p p কেটে গেল, that means q equal to 1, আর q এর মান যদি 1 হয়ে যায় তাহলে সেখান থেকে এই রিলেশনটা দিয়ে কি পাবো? 2p is equal to q plus 4, তার মানে 5, তাহলে p হবে 5 এর 2, বেরিয়ে গেল q p। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো কি করে বের করলাম। q এর মান তাহলে 1 আর p এর মান হচ্ছে 5 এর 2। নেক্সট দুটো জিনিস, একটা হচ্ছে ডাইভারজেন্স আর এটা হচ্ছে কার্ল। খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস তোমাদেরকে জানতে হবে যে কোন একটা ভেক্টরের ডাইভারজেন্স আর কার্ল মানে কি বুঝি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ডাইভারজেন্স। সবার আগে ডাইভারজেন্স হোক বা কার্ল হোক, দেখবে গ্রেডিয়েন্ট আমরা কিন্তু স্কেলার ফাংশনের উপর করেছি, কিন্তু ডাইভারজেন্স বা কার্ল আমরা সবসময় ভেক্টর ফাংশনের উপর করব। তাহলে এফ একটা ফাংশন দিলাম, বি এনি কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন। কেউ জানো কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন কাকে বলে? শুধু ডিফারেন্সিয়েবল সবাই জানো, শুধু কন্টিনিউয়াস সবাই জানো, কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন কে বলতে পারে? বা ভেক্টর ফাংশন না বলে ভেক্টর বলছি, ভেক্টর পয়েন্ট ফাংশন, স্যার কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ভেক্টর পয়েন্ট ফাংশন। তাহলে এফটা কি? এফটা হচ্ছে একটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ভেক্টর পয়েন্ট ফাংশন। তো সবার আগে জানতে হবে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল মানে কি বোঝাচ্ছে, কে বলতে পারে? কেউ জানো কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল মানে? কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল মানে ফাংশন এফ কন্টিনিউয়াস, এটাকে বলা হয় শুধু কন্টিনিউয়াস। একটা ফাংশন কন্টিনিউয়াস জানি আমরা, এটা মানে কি? একটা ফাংশন ডেরিভেবল, তার মানে তার ড্যাশ এক্সিস্ট করছে। কিন্তু যদি এফ ড্যাশটা কন্টিনিউয়াস হয়, ডেরিভেটিভটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে ফাংশনটাকে বলবো কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। আচ্ছা, এবার কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল বলা মানে শুধুমাত্র ডেরিভেটিভটাই না, ডবল ডেরিভেটিভটাও কন্টিনিউয়াস হতে পারে, ট্রিপল ডেরিভেটিভটাও কন্টিনিউয়াস হতে পারে। এইভাবে চলতে থাকবে যতক্ষণ না বলে দেওয়া থাকবে। তাই হোক, এরকম সিম্বল আছে অনেক, যেরকম বলা হয় C1AB। C1 মানে হচ্ছে, C মানে হচ্ছে CAB মানে হচ্ছে দ্য সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন, আর C1AB মানে দ্য সেট অফ অল কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, যেটা হচ্ছে ফার্স্ট অর্ডারটা যদি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা যদি কন্টিনিউয়াস হয়, যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে C1 এ থাকবে। C2 তে কখন থাকবে? যদি সেকেন্ড অর্ডারটা কন্টিনিউয়াস হয়, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কন্টিনিউয়াস হওয়া মানে ফার্স্ট অর্ডার হবেই। যাই হোক, তো এগুলো নিয়ে আমি এখন আর বলতে চাইছি না বেশি। তো আপাতত যাতে মাথায় রাখতে হবে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল মানে তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস, ঠিক আছে? এটা যাতে মাথায় থাকে। এরকম যদি আমরা একটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ভেক্টর ফাংশন নিই দেন, তাহলে যা স্কেলার ফাংশন, ভালো করে দেখো, ভেক্টর ফাংশন নিচ্ছি কিন্তু সেখান থেকে আমরা স্কেলার পাচ্ছি।
I dot del f del x plus j dot del f del y plus k dot del f del z is called, এই যে স্কেলার ফাংশনটা একে বলা হয় দ্য ডাইভারজেন্স অফ এফ। দ্য ডাইভারজেন্স অফ এফ, এফটা কিন্তু ভেক্টর and is denoted by, এবং ডাইভারজেন্সকে ডিনোট করা হয় div f, বা আচ্ছা বাটা পরে আসছি, ডাইভারজেন্স div অফ f। তো অনেকে কি করে ডাইভারজেন্স অফ এফ এইভাবে ডিনোট করা হয়। তাহলে দেখে নাও ভালো করে কি বললাম। তাহলে ডাইভারজেন্স অফ এফ মানে আই ভেক্টর ডেল এফ ডেল এক্স। আচ্ছা এফটা যেহেতু ভেক্টর, এই যে এফ যেহেতু ভেক্টর, ডেল এফ ডেল এক্স ভেক্টর, তাহলে আই এর সাথে একটা ভেক্টর, তার সাথে ডট করছি ডেল এফ ডেল এক্স। দ্যাট মিনস দিস টার্ম আই ডট ডেল এফ ডেল এক্স ইজ এ স্কেলার, প্লাস জে ডট ডেল এফ ডেল ওয়াই ইট ইজ অলসো এ স্কেলার, প্লাস কে ডট ডেল এফ ডেল জেড ইট ইজ অ্যান স্কেলার, ইট ইজ এ স্কেলার, তাই তো? তাহলে এই গোটা টার্ম গুলো দ্য সাম অফ দ্য স্কেলার্স ইজ অলসো এ স্কেলার্স। দ্যাটস ওয়াই এই যে টার্মটা, এই টার্মটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স। এবং ডাইভারজেন্স কি? ডাইভারজেন্স অবশ্যই একটা স্কেলার ফাংশন, ডাইভারজেন্স অবশ্যই একটা স্কেলার ফাংশন। তাহলে এফটা কিন্তু ভেক্টর, তাহলে একটা ভেক্টর ছিল, যখনই আমি অপারেটর করলাম ডাইভারজেন্স, তখনই সেটা কি পরিণত হলো? স্কেলারে পরিণত হলো। গ্রেডিয়েন্ট কি করছিলাম মনে আছে? গ্রেডিয়েন্ট একটা স্কেলার ফাংশন ছিল, যখনই তার উপর গ্রেডিয়েন্ট করছি তখন কি হচ্ছিল? সেটা ভেক্টরে পরিণত হচ্ছিল। কিন্তু এবার উল্টো, একটা ভেক্টর সেটা ডাইভারজেন্স করার পর স্কেলারে পরিণত হচ্ছে। তাহলে ডাইভারজেন্সটা বুঝতে পেরেছো? আই ডট ডেল এফ ডেল এক্স এইটা। এবার ডাইভারজেন্সটাকে যদি আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, ডাইভারজেন্স মানে ডিআইভি অফ এফ, সেটাকে যদি আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, আই ডট ডেল এফ ডেল এক্স ফর্মুলা প্লাস জে ডট ডেল এফ ডেল ওয়াই ডট, এখানে কিন্তু ডট না বললে ভুল, প্লাস কে ডট ডেল এফ ডেল জেড। ঠিক আছে? আচ্ছা একটু সিম্পলিফাই করার চেষ্টা করছি। আমি একটু সামেশন ইউজ করছি, জানো সামেশন ইউজ করলে কি হয় এটা? আচ্ছা সামেশন ইউজ করলে এটাকে বলা হয় আই ডট ডেল এফ ডেল এক্স। বাকিগুলো কিছু লিখলাম না, কেন লিখলাম না? কারণ সামেশন মানে এখানে তিনটে টার্ম আছে। কিরকম তিনটে টার্ম? প্রথমে আই দিয়ে শুরু হলো ডেল এফ ডেল এক্স, তারপরে প্লাস আই এর জায়গায় জে বসে যাবে, তখন এখানে এক্স থাকবে না আর ওয়াই থাকবে, এটা মাথায় থাকতে হবে। এখানে যখনই জে তখন এখানে ওয়াই, আর এখানে যখনই কে হয়ে যাবে তাহলে কে ডট ডেল এফ ডেল জেড। তাহলে এইটাকে, এই যে তিনটে টার্মের যোগফলটাকে এরকম সামেশন আকারে লেখা হয়। এখানে আর আই জে কে কিছু বলা হয় না, কারণ আই এর জায়গায় একবার জে, একবার জে এর জায়গায় কে। যখনই আই তখন এক্স, যখন জে তখন ওয়াই, যখন কে তখন জেড। আমি কি বোঝাতে পারছি? এটা হচ্ছে ডাইভারজেন্স। তো এইভাবে একটা ডাইভারজেন্সকে বলছি সিম্পলিফাই করে এরকম ভাবে সামেশন ইউজ করে লেখা হয়। আবার এই যে ডাইভারজেন্সটা যা দেওয়া আছে, অনেকে কি করে, আই যেহেতু ডেল ডেল এক্সটা হচ্ছে একটা অপারেটর, তাহলে এটাকে কি করে, এটাকে বলে যে এরকম ভাবে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এরকম ভাবে অপারেটর গুলোকে একসাথে করা যায়। মানে ডটের আগে ডেল ডেল এক্সটাকে নিয়ে চলে আসে, এই যে ডেল ডেল এক্স এটাকে ডটের আগে নিয়ে চলে আসে, ডেল ডেল ওয়াই এটাকে ডটের আগে, কারণ স্কেলার তো এটা, মানে এটা একটা অপারেটর মানে এটা স্কেলার, ডেল ডেল জেড এটাকে নিয়ে আসে। আর কি করে, আর এখানে ডট রেখে দেয় বাইরে। একই, কিন্তু বিষয়টা একই, এটা আর এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। প্রথমে কি করছে, আই ডট ডেল এফ ডেল এক্স করছে, আর এখানে কি করছে, আই ডেল ডেল এক্স ডট এফ। বুঝতে পারা গেছে? অপারেটর গুলোকে আলাদা করে দিচ্ছে। তাহলে এই অপারেটরটার মান তোমরা জানো? জানো এটাকে কি বলা হয়? এটা একটা চিহ্ন শিখিয়েছিলাম, এটাকে কি বলা হয়? এই গোটা অপারেটরটাকে শেখাইনি? ডেল গ্র্যাড। গ্র্যাড বলবো না, ডেল ডট এফ। কেন গ্র্যাড বলবো না? যখনই গ্র্যাড বলতে হয় না, গ্র্যাড মানে হচ্ছে সবসময় স্কেলার ফাংশনের উপর হয়, কিন্তু এখানে এই অপারেটরটা কার উপর অপারেট হচ্ছে? স্কেলার না ভেক্টর? ভেক্টরের উপর। তো ভেক্টরের উপর যখনই অপারেট হয় না, তখন এটা গ্র্যাড বলবো না। চিহ্নটা হচ্ছে, এর নাম হচ্ছে ডেল, বা অনেকে ন্যাবলা বলে। এর চিহ্ন, যেটাকে বলে চিহ্ন, ডেল বা ন্যাবলা। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে একটা অপারেটর, এটাকে বলে ডেল।
অনেকে ডেল্টাও বলে, যা ইচ্ছা ডেল। তাহলে ডেল ডট এফ, তো তখনই এটাকে গ্রেডিয়েন্ট বলবো না। যারা গ্রেডিয়েন্ট বলবে তারা একেবারে ভুল। এটা কেন গ্রেডিয়েন্ট বলবো না? যখনই গ্রেডিয়েন্ট আমরা বলি তখন গ্রেডিয়েন্টটা কার উপর অ্যাপ্লাই হয়? এফ এর উপর অ্যাপ্লাই হয়, তখনই সেটাকে বলি গ্রেড এফ। তার মানে এই যে ডেল্টা একটা স্কেলার ফাংশনের উপর অ্যাপ্লাই হয়, গোটাটাকে বলি আমরা গ্রেড এফ। এই গোটাটাকে আমরা কি বলি? গ্রেড এফ। কিন্তু যদি আমি বলি যে এই ডেল্টা একটা ভেক্টর ফাংশনের উপর অ্যাপ্লিকেবল, তখন কিন্তু সেটাকে গ্রেড এফ বলি না, তখন বলি ডেল ডট এফ। এবং দেখো ডেল ডট এফ মানেই ডাইভারজেন্স অফ এফ। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ডাইভারজেন্স অফ এফ মানে হচ্ছে ডেল ডট এফ। আর গ্রেডিয়েন্ট, আমি যদি এফ বলি, এফ কিন্তু স্কেলার নিতে হবে, ভেক্টর নিলে চলবে না। তখন হবে এরকম গ্রেড এফ বা ডেল এফ, শুধু ডেল এফ। এটা ভেক্টর, এটা স্কেলার। আর এই ক্ষেত্রে অনেকের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারে না। এই ক্ষেত্রে হচ্ছে দেখো ডেল ডট এফ, এখানে কিন্তু ডট আছে, তাহলে এটা কিন্তু ডাইভারজেন্স, একটা ভেক্টর ফাংশনের ডাইভারজেন্স। ডাইভারজেন্স করার পর এটা কিসে পরিণত হলো? এটা স্কেলারে পরিণত হলো। আর গ্রেডিয়েন্ট মানে ডেল এফ, এখানে কোনো ডট হয় না। কেন ডট হয় না? কারণ দিস ইজ ভেক্টর, দিস ইজ স্কেলার, আর আলটিমেটলি সেটা পরিণত হলো ভেক্টরে। তাহলে ছিল স্কেলার, পরিণত হলো ভেক্টরে, আর এখানে ছিল ভেক্টর, পরিণত হলো স্কেলারে। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? তাহলে ডাইভারজেন্স অফ এফ মানে ডেল ডট এফ। আর ডেল ডট এফ কে আমরা সামেশন দিয়ে লিখতে পারি এরকম ভাবে, বা এরকম ভাবে লিখতে পারি, বা এরকম ভাবে, যে কোনো ইচ্ছুক লিখতে পারি। ঠিক আছে? আমি কি বোঝাতে পারলাম? তাহলে এটা গেল হচ্ছে ডাইভারজেন্স। আর কার্লটা কি? কার্ল হচ্ছে একই রকম ভাবে, এই যে ডাইভারজেন্স যেরকম করলাম, যা স্কেলার ফাংশন, কার্ল the curl, ঠিক আছে, of f, f কিন্তু ভেক্টর, is the vector function। কোন ফাংশনটা? i ডাইভারজেন্স। দেখো কি করেছিলাম, ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা করেছিলাম i ডট ডেল এফ ডেল এক্স, আর কার্লের ক্ষেত্রে আমরা করব i ক্রস ডেল এফ ডেল এক্স প্লাস জে ক্রস ডেল এফ ডেল ওয়াই প্লাস কে ক্রস ডেল এফ ডেল জেড। আমি কি বোঝাতে পারলাম? এবং এটা দেখো একটা ভেক্টর ফাংশন হবে, and is denoted by, এটাকে ডিনোট করা হয় এইভাবে, কার্ল এফ, সি ইউ আর এল, কার্ল এফ। ঠিক আছে? আচ্ছা, তাহলে কার্ল এফ মানে কি? কার্ল এফ তাহলে শিখলাম আমরা কি, আই ক্রস ডেল এফ ডেল এক্স প্লাস জে ক্রস ডেল এফ ডেল ওয়াই প্লাস কে ক্রস ডেল এফ ডেল জেড। যদি আমি বলি সামেশন ইউজ করো, কে বলতে পারি কি হবে? আই ক্রস ডেল এফ ডেল এক্স। আচ্ছা, ডাইভারজেন্সে কি ছিল? সামেশনে আই ডট ডেল এফ ডেল এক্স, আর কার্লে কি হবে? আই ক্রস ডেল এফ ডেল এক্স। এবার যদি বলি যে আই ডেল ডেল এক্স গুলোকে এইদিকে নিয়ে চলে আসো, ক্রসের আগে যেহেতু স্কেলার, ক্রস এফ, দ্যাট মিন্স ডেল ক্রস এফ। কার্ল মানে হচ্ছে ডেল ক্রস এফ, আর ডাইভারজেন্স কি? ডেল ডট এফ। দেখো বোঝাতে পারলাম কিনা? এই যে এটা কার্ল, একই জিনিস, একটা ডট একটা ক্রস। তাহলে এটা ভেক্টর ফাংশন, যেহেতু ক্রস আছে বলে। তাহলে ডাইভারজেন্সকে আমরা কিভাবে লিখতে পারি? ডাইভারজেন্স হচ্ছে ডেল ডট এফ, এফটা ভেক্টর, ডাইভারজেন্স করা মানে দিস ইজ এ স্কেলার। তাহলে ডাইভারজেন্সের কাজ হচ্ছে একটা ভেক্টর ফাংশনকে স্কেলারে পরিণত করা। ডেল মানে হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ডট এফ। এটাকে ন্যাবলাও বলা হয়, বা ডেল্টাও বলা হয়, বা ডেলও বলা হয়। বা এটাকে আবার কি করে করা যায়, যেহেতু এখানে হচ্ছে ডেল ডেল এক্সটা হচ্ছে একটা স্কেলার, তাহলে ডটটাকে আগে দেওয়া যায়, তার মানে আই ডট ডটটাকে এগিয়ে দিলাম, আর ডেল ডেল এক্সটাকে পরে নিয়ে চলে আসলাম, ডেল এফ ডেল এক্স। এইভাবেও লেখা যায় সামেশন দিয়া। সামেশন যদি ইউজ না করো তাহলে বড় করে তিনটে টার্ম লিখতে হবে। সিমিলারলি কার্ল এফ কি? আমরা কি শিখলাম? কার্ল এফ মানে হচ্ছে ডেল ক্রস এফ। তাহলে এফ কিন্তু ভেক্টর, কার্ল কি করছে? ভেক্টরকে ভেক্টরেই পরিণত করছে। কার্ল ভেক্টরকে ভেক্টরেই রাখছে। ডাইভারজেন্স যেরকম ভেক্টরকে স্কেলারে করছিল, গ্রেডিয়েন্ট যেরকম স্কেলারকে ভেক্টরে পরিণত করছিল, কিন্তু কার্ল কি করছে? কার্ল ভেক্টরকে ভেক্টরেই রাখছে। ডেল মানে জানি ক্রস এফ, সেটাকে আবার সামেশন দিয়ে ইউজ করতে পারো।
ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট ডেফিনেশন। এবার যদি কাউকে আমি বলি যে এফ হচ্ছে একটা ভেক্টর ফাংশন, ফাংশনটা এরকম হলো f1i প্লাস f2j প্লাস f3k, কে বলতে পারে ডাইভারজেন্স অফ এফ কত হবে? তার মানে ডেল ডট এফ, ডেল মানে আর কিছুই না আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ডট এফ, এফ মানে কত দেওয়া আছে f1i প্লাস f2j প্লাস f3k, কে বলতে পারে কত হবে? ফর্মুলা কি হবে তাহলে? ডট আছে এখানে, del f1 del কারেক্ট, ডেল f1 ডেল এক্স, আই আর আই, তাহলে আই এর সাথে আই ডট হবে, তাহলে আই ডট আই মানে 1, তাহলে ডেল এক্স ডেল ডেল এক্স অফ f1, নেক্সট ডেল ডেল ওয়াই অফ f2, নেক্সট ডেল ডেল জেড অফ f3। del f3. ঠিক আছে, ক্লিয়ার, বোঝাতে পারলাম আমি? তাহলে এটা হবে হচ্ছে ডাইভারজেন্স। আর যদি বলি কার্ল কি হবে? কার্ল এফ, কার্ল ডেল ক্রস এফ কি হবে? আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ক্রস f1i প্লাস f2j প্লাস f3k। আচ্ছা, ক্রস করতে গেলে আমরা কি করি? ডিটারমিনেন্ট নিই না, আই জে কে, তারপরে এখানে ফার্স্টেরটা যেটা আছে ডেল, তার আয়ের কম্পোনেন্ট, জে এর কম্পোনেন্ট, কে এর কম্পোনেন্ট, আর তারপরে এফ তার আয়ের কম্পোনেন্ট, জে এর কম্পোনেন্ট, কে এর কম্পোনেন্ট। তো এরকম ভাবে করতে হবে যেরকম ভাবে আমরা করি। ঠিক আছে, তাহলে এটা বের করে নিতে হবে। তাহলে এটা হবে হচ্ছে কার্ল, মুখস্থ করার দরকার নেই, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ভাবে বের করে দেবো কার্ল। তাহলে কার্ল আর ডাইভারজেন্স বোঝাতে পারলাম? দেখো বুঝতে পারলে কিনা, যদি কিছু কোশ্চিন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমরা কিছু প্রপার্টি দেখবো এবার, সাম ইম্পর্টেন্ট প্রপার্টিজ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো আমরা একটা একটা করে আলোচনা করবো। ফার্স্ট যেটা প্রপার্টি, 1 নম্বর, নাম্বার 1, দুটো ভেক্টর ফাংশন নিচ্ছে f1 আর f2, তাদের ডাইভারজেন্স বলছে ডাইভারজেন্স f1 প্লাস ডাইভারজেন্স f2, কে বলতে পারে কিভাবে? খুব সিম্পল, প্রমাণটা যদি বলি তাহলে ডাইভারজেন্স অফ f1 প্লাস f2 কত হবে বলো? ডেল ডট f1 প্লাস f2, তাই না? এই যে ফর্মুলা ডেল ডট এর, সিম্পল। আচ্ছা, ডট প্রোডাক্ট ডিস্ট্রিবিউটিভ, তাহলে ডেল f1 ডেল ডট f1 প্লাস ডেল ডট f2। ডেল ডট f1 মানে কি? ডাইভারজেন্স প্লাস ডাইভারজেন্স অফ f2। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, যদি মাইনাস দিই হবে কারেক্ট। আচ্ছা, 2, যদি আমি কাউকে বললি যে ডাইভারজেন্সের বদলে কার্ল নিলাম, কার্ল অফ f1 প্লাস কার্ল অফ f2, তাহলে কি হবে? আমি ধর কার্ল নিলাম, কার্ল, কে বলতে পারে কি হবে? কার্ল মানে কত? ডেল ক্রস প্লাস f2। আচ্ছা, ক্রস প্রোডাক্ট কি ডিস্ট্রিবিউটিভ? ক্রস প্রোডাক্ট তো ডিস্ট্রিবিউটিভ, তার মানে দাঁড়াবে কার্ল f1 প্লাস কার্ল f2 মাইনাস হলেও সেম। ঠিক আছে, পাশে আমি প্রমাণগুলো করে দিচ্ছি, খুব একটা এগুলো প্রমাণ ইম্পর্টেন্ট না, তবুও আমাদের জেনে রাখা উচিত সব কি করে আসছে ফর্মুলাগুলো। ঠিক আছে, ইউ শুড নো দিস। 3 নম্বর, ইউ একটা স্কেলার, আমি আর বলছি না, ঠিক আছে, আমি জাস্ট ফর্মুলার মধ্যে লিখে দিচ্ছি। ডাইভারজেন্স অফ ইউ হচ্ছে একটা স্কেলার, দেখো মাথায় কোনো চিহ্ন দিচ্ছি না, আর ভি হচ্ছে একটা ভেক্টর ফাংশন। ইউ হচ্ছে একটা স্কেলার ফাংশন, ভি হচ্ছে একটা ভেক্টর ফাংশন, তার যদি ডাইভারজেন্স করি
ইউ ইজ এ স্কেলার, ভি হচ্ছে একটা ভেক্টর, তার যদি ডাইভারজেন্স করি কি হবে? বলছে তাহলে হবে যেটা গ্র্যাড ইউ, ভালো করে দেখো, ডট ভি, গ্র্যাড ইউ ডট ভি প্লাস ইউ ইন্টু ডাইভারজেন্স ভি কি দাঁড়াবে? গ্র্যাড ইউ ডট ভি প্লাস ইউ ইন্টু ডাইভারজেন্স ভি। যদি বলো কি করে, আমি প্রমাণটা দেখিয়ে দিচ্ছি এখানে। ডাইভারজেন্স অফ প্রমাণটা, ঠিক আছে, এটা একের প্রমাণ, এটা দুইয়ের, এগুলো প্রমাণের কিছু নেই, খুব সিম্পল জিনিস। আর এটা তিনের, ডাইভারজেন্স অফ ইউ ভি ডট। আচ্ছা, ডাইভারজেন্সের ফর্মুলা আমরা জানি, ধরো আমরা সামেশন দিয়ে যদি লিখি তাহলে ডাইভারজেন্স অফ এফ মানে এইটা, তাহলে ডাইভারজেন্স অফ এফ মানে হচ্ছে সামেশন অফ আই ডট ডেল ডেল এক্স অফ যার ডাইভার্জ করছি, যার ডাইভারজেন্স করছি, যেমন এফ এর যদি ডাইভারজেন্স করি তাহলে ডেল ডেল এক্স অফ এফ। তাহলে এবার এখানে বলো কার ডাইভারজেন্স করছি আমরা? Yes. ইউভি। ইউ কিন্তু স্কেলার, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এর আগের দিন আমি ফর্মুলা শিখিয়েছিলাম, ডেল ডেল এক্স অফ ইউভি একটা স্কেলার একটা ভেক্টর, কে বলতে পারে? ডেরিভেটিভের ফর্মুলা, যে পার্শিয়াল করো বা এমনি নরমাল করো ডেরিভেটিভ, কি হবে বলিনি? ইউ বেরিয়ে যাবে ডেল ভি ডেল এক্স প্লাস ভি বেরিয়ে যাবে ডেল ইউ ডেল এক্স, এটা করাইনি? মনে পড়ছে না? ডেল ডেল এক্স অফ এরকম করেছিলাম, ইউ আর ডট ভি ক্রস ভি, একবার স্কেলার একবার ভেক্টর, এগুলো সব ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম তো আমি। তাহলে ডেল ডেল এক্স অফ ইউ ভি, এটার ফর্মুলা কি হবে? এটার ফর্মুলা হবে হচ্ছে ইউ বেরিয়ে গেল স্কেলার, ডেল ভি ডেল এক্স, কোনো ডট ডট দেওয়ার দরকার নেই, বিকজ ইউ ইজ এ স্কেলার, you don't need to put any dot or cross, plus v is a vector, বেরিয়ে গেল, del u del x is a scalar, তাহলে কোনো ডট বা ক্রস দরকার নেই। তাহলে বলো এখানে ফর্মুলাটা কি হবে? সামেশন i ডট, ফর্মুলাটা বলো ব্র্যাকেটে, u বেরিয়ে গেল del v del x প্লাস v বেরিয়ে গেল ভেক্টর v del u del x। ক্লিয়ার? আচ্ছা, is equal to, এইবার এখান থেকে একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? আমরা এখান থেকে ডট আছে তো, এটা তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা অবশ্যই অ্যাপ্লাই করবো। তার আগে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আই এখান থেকে না ডেল ডেল এক্সটা বাইরে নিয়ে চলে আসে, এই যে ডেল ডেল এক্স স্কেলার, ঠিক আছে, ডেল ডেল এক্সটা আমরা কি করলাম? আমরা এখান থেকে বাইরে নিয়ে চলে আসলাম, বা না এখান থেকে না, এখান থেকে করি, এই জায়গা থেকে আমরা করি। এই যে প্রথমে এইটা করছি, ঠিক আছে, এইটা তো এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছা করলেই হলো। আমরা একটা কাজ করি, আমরা যেহেতু এটা ফার্স্টে এটা নিচ্ছি, ডেল ইউ ডেল এক্সটাকে বাইরে নিয়ে চলে আসছি, তাহলে আই ডট ভি ইন্টু ডেল ইউ ডেল এক্স, কিন্তু ডেল ইউ ডেল এক্স ইজ এ স্কেলার, ভালো করে বোঝো, ডেল ইউ ডেল এক্স ইজ এ স্কেলার। তাহলে আছে কি? আছে হচ্ছে এরকম, আই ডট, এই যে আই ডট ভি ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল এক্সটা স্কেলার, তাহলে আমরা একটা কাজ করছি, আই ডেল ইউ ডেল এক্স বাইরে বের করে নিয়ে চলে আসছি, তার সাথে ডট ভি করতে পারি, হ্যাঁ কি না? পারি কি? দেখো পারি কিনা, তার সাথে ডট ভি, তাহলে আই সামেশন ছিল কিন্তু, ঠিক আছে, ডেল ইউ ডেল এক্স নিয়ে চলে আসতাম এটা, ঠিক আছে, সামেশনের মধ্যে ঢুকে গেল ডট ভি। আচ্ছা, ভিটা কেন সামেশন থেকে বাইরে বেরিয়ে গেল কে বলতে পারে? সামেশনের মধ্যে মানে সামেশন জিনিসটা কি? সামেশন জিনিসটা এখানে যদি আই হয় তাহলে এখানে এক্স, এখানে যদি জে হয় তাহলে এখানে ওয়াই, এখানে যদি কে ভেক্টর হয় তাহলে এখানে জেড, তার মানে আই এক্স জে ওয়াই কে জেড এগুলো সামেশনের মধ্যে থাকবে, এগুলো বাদ দিয়ে বাকি সবাই সামেশনের বাইরে বেরিয়ে যাবে। তাহলে ভি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ আই জে কে এক্স ওয়াই জেড, মানে এখানে এই ক্ষেত্রে যেহেতু নেই, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে ভি এর উপর আই জে কে বা ডেল ডেল এক্স এরকম কোনো ফ্যাক্টর নেই বলে জাস্ট আমরা ভিটাকে সামেশনের বাইরে বের করে দিলাম। ক্লিয়ার? তারপর কত আছে? প্লাস, এবার এই পার্টটা নিচ্ছি। এই পার্টটার ক্ষেত্রে দেখো খুব ভালো করে লক্ষ্য করো,
ইউটা হচ্ছে স্কেলার, ঠিক আছে, ইউটা হচ্ছে স্কেলার, তাহলে ইউটাকে বের করে দিই, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট, ইউটা কি ইন্ডিপেন্ডেন্ট অফ আই জে কে, সামেশনের মধ্যে থাকবে না, ইউটা হচ্ছে একটা ফ্যাক্টর, একটা স্কেলার ফ্যাক্টর। সামেশনের মধ্যে কারা থাকবে, সামেশনের মধ্যে তাহলে আই ডট ডেল ভি ডেল এক্স, এই যে এই এক্স থাকতে হবে, আই থাকতে হবে, বোঝাতে পারলাম? ক্লিয়ার? কে বলতে পারে আই সামেশনটা যদি ভেঙে দিই, আই ডেল ডেল এক্স মানে কত, কে বলতে পারে? আই ডেল ডেল এক্স মানে সামেশন ভেঙে দিচ্ছি, তাহলে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল। এখানে ইউ হতো না, কোথায় ইউ হতো? এখানে হ্যাঁ, সরি, ইউ হতো, ইউ হতো এখানে, ঠিক আছে, ওখানে লিখতে ভুলে গেছি, ঠিক আছে, ডট ভি। আর এখানে কি হবে, ইউ আই ডট ডেল ভি ডেল এক্স, কে বলতে পারে? এই যে আই ডট ডেল এফ ডেল এক্স কত হয়, ডাইভারজেন্স অফ এফ, তাহলে আই ডট ডেল ভি ডেল এক্স কত হবে, এটা ডাইভারজেন্স অফ ভি। এবার জানো এটা মানে কি, এটা মানে কিছু না, গ্র্যাড ইউ, এটা মানে হচ্ছে গ্র্যাডিয়েন্ট অফ ইউ, বলিনি গ্র্যাড ইউ, ইউটা হচ্ছে স্কেলার ফাংশন, তার গ্র্যাড ইউ মানে আই ডেল ইউ ডেল এক্স প্লাস জে ডেল ইউ ডেল ওয়াই প্লাস কে ডেল ইউ ডেল জেড, তাহলে গ্র্যাড ইউ ডট ভি প্লাস ইউ ইনটু ডাইভারজেন্স ভি, এই ফর্মুলাটা আছে মুখস্থ থাকে, ঠিক আছে। 3 নম্বর। 4 নম্বর 4, আরো আমাদের অনেক প্রপার্টি আস্তে আস্তে জানতে হবে। কাউকে যদি সিমিলারলি বলি যে কার্ল অফ ইউ ভি, যেখানে ইউ হচ্ছে স্কেলার ফাংশন, ভি হচ্ছে ভেক্টর ফাংশন, কি হবে কার্ল করলে? একই রকম ভাবে কার্ল যদি করি তাহলে আই, এই যে কার্ল দেখে নাও, লিখে দিয়েছি, সব লিখে দিয়েছি। কার্ল এফ মানে আমি অন্য কালি দিয়ে লিখছি, কার্ল এফ আই ক্রস ডেল এফ ডেল এক্স, তাহলে কার্ল অফ ইউ ভি কি হবে, আই ক্রস ডেল ডেল এক্স অফ এফ, এফ মানে হচ্ছে এখানে ইউ ভি, ভি ভেক্টর ইউ ভি। আচ্ছা, ফর্মুলা জানি, সামেশন আই ক্রস, এর ফর্মুলা কি, ইউ বাইরে বেরিয়ে গেল, ডেল ভি ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল এক্স ইন্টু ভি, বা ভি বাইরে বেরিয়ে গেল, ডেল ইউ ডেল এক্স, যা ইচ্ছে একই ব্যাপার, এর স্কেলার বলে আগে পরে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে কি করবো, তাহলে একই রকম ভাবে এটাকে আগে নিই, তাহলে আই ডেল ইউ ডেল এক্স স্কেলার বেরিয়ে গেল, এই যে আই ডেল ইউ ডেল এক্স, যেহেতু এখানে এক্স আছে বলে সামেশন, আর বাইরে ক্রস, এই যে ক্রস ছিল, দেখো ব্যাপারটা দেখো, আই ক্রস, এই যে আমি বলছি আই ক্রস এইটা, এই পার্টটা মানে হচ্ছে ডেল ইউ ডেল এক্স ভি। তাহলে আমরা কি করলাম, আমরা আই ডেল ইউ ডেল এক্সটাকে একবারে নিলাম আর বাইরে ক্রস ভি করলাম। এবার সামেশন ছিল বলে এখানে সামেশন হয়ে গেল, এখানে সামেশন নেওয়ার দরকার নেই। কেন এখানে সামেশন নেওয়ার দরকার নেই, কারণ ভিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ আই জে কে, আর ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল ডেল, ঠিক আছে। প্লাস এবার প্রথমটা নিচ্ছে, প্রথমটা কি করব বলো, প্রথমটার ক্ষেত্রে আমরা কি করব, একই রকম ইউ ভাবে বের করব, আই, হ্যাঁ এরকম ভাবে আমরা একই রকম ভাবে কি করব, ইউটা বাইরে বের করে নিব, স্কেলারটা ইউ ইনটু থাকবে আই ক্রস ডেল ভি ডেল এক্স, তাই না, বুঝতে পারছি? আচ্ছা, এবার এইটা মানে কত, আই ডেল ইউ ডেল এক্স প্লাস সামেশনটা যদি ভেঙে দিই, যেটা মানে জে ডেল ইউ ডেল ওয়াই প্লাস কে ডেল ইউ ডেল জেড, ভালো করে বুঝতে হবে কিন্তু এই জায়গাটা, ক্রস ভি প্লাস ইউ, বলো কে বলতে পারে, সামেশন অফ আই ক্রস ডেল ভি ডেল এক্স, এই কার্ল ভি, সামেশন অফ আই ক্রস ডেল এফ ডেল এক্স, কার্ল এফ, তাহলে ওটা হবে কার্ল ভি, কারেক্ট, ভেরি গুড, কার্ল ভি, তাহলে এটা হবে কার্ল ভি। আর এটা মানে কত, গ্র্যাড ইউ, গ্র্যাড ইউ, ভেরি গুড, গ্র্যাড ইউ ক্রস ভি প্লাস ইউ কার্ল ভি, বাস। তাহলে এই জায়গাটায় যদি আমি একটা লিখতে চাই 4 নম্বর, তাহলে 4 নম্বর হচ্ছে, দেখো তাহলে ফর্মুলাটা বুঝতে পারবে, মানে মুখস্থ করতে সুবিধা হবে যদি পাশাপাশি লিখি। 4 নম্বর হচ্ছে যেরকম ভাবে গ্রেডিয়েন্ট করলাম সেরকম ভাবে যদি আমরা কার্ল নিই একই রকম ভাবে, কার্ল ইউ ভি, তাহলে দাঁড়াবে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ইউ
ঠিক আছে, এখানে কি দাঁড়াচ্ছে ক্রস ভি প্লাস ইউ কার্ল, এই যে দেখো গ্রেডিয়েন্ট অফ ইউ ক্রস ভি ইউ কার্ল ভি। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারা গেছে? যখন ডাইভারজেন্স তখন এই জায়গাটা হচ্ছে ডট আর এই জায়গাটা ডাইভারজেন্স, আর যখন কার্ল তখন এই জায়গাটা ক্রস আর এই জায়গাটা কার্ল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে 4টে ফর্মুলা। নেক্সট আরো ফর্মুলা আছে, আমরা আস্তে 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 একটা একটা করে দেখবো। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে ডাইভারজেন্স অফ ইউ ক্রস ভি। ইউ ভি দুটোই ভেক্টর। ডাইভারজেন্স অফ ইউ ক্রস ভি, ইউ আর ভি দুটোই ভেক্টর। ঠিক আছে, আচ্ছা কি হবে ডাইভারজেন্স অফ ইউ ক্রস ভি বলো? ফর্মুলা কি? সামেশন আই ডট সামেশন আই ডট ডেল ডেল এক্স ইউ ক্রস ভি। ডেল ডেল এক্স অফ ইউ ক্রস ভি, এটা মাথায় রাখতে হবে। যদি কাল থাকতো তাহলে ক্রস। আচ্ছা সামেশন আই একই রকম ভাবে করব ডট ডেল ডেল এক্স অফ ইউ ক্রস ভি, এর আগের দিন শিখিয়ে দিয়েছি। ডেল ডেল এক্স অফ ইউ ক্রস ভি বলো কি হবে? আগের দিন পড়াইনি? ডেল ইউ ডেল এক্স ক্রস ডেল ইউ ডেল এক্স ক্রস ভি ভেক্টর প্লাস প্লাস ইউ ক্রস ডেল ভি ডেল এক্স। একবারেই না, হ্যাঁ ইউ ক্রস, সরি ইউ ক্রস ডেল ভি ডেল এক্স, ঠিকই বলে ইউ ক্রস ডেল ভি ডেল এক্স সঠিক। আচ্ছা এইবার কি করব এখানে আমরা? এখানে আমরা দেখো ঠান্ডা মাথায় সামেশন এই দুটোকে একসাথে নেব। মানে এমনি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হয়তো ডট আছে তার মানে ডিস্ট্রিবিউটিভ হয়, তার মানে ডিস্ট্রিবিউটিভ হওয়ার পর আমরা কি নেব? আমরা আই ডট ডেল ইউ ডেল এক্স এই দুটোকে একসাথে। কেন বলো তো এই দুটোকে একসাথে? এটা সামেশনের মধ্যে পড়ে যাচ্ছে, এটা সামেশনের মধ্যে পড়ছে। আই ডট ডেল ইউ ডেল এক্স ক্রস ভি, ঠিক আছে, প্লাস এই জায়গাটা কি করব আমরা? সামেশন আই ডট ইউ ক্রস ডেল ভি ডেল এক্স। আচ্ছা এখানে না আমাকে সবগুলোই সামেশনের মধ্যে দিতে হবে, ঠিক আছে, সবগুলোই সামেশনের মধ্যে দিতে হবে, কারণ এখানে ভি এর নিচে এক্স আছে বলে কোনো কিছু করা যাবে না। আচ্ছা ঠিক আছে, হলো। তাহলে কি হলো? আই ডট এই যে যেরকম ভাবে ছিল সেরকম ভাবে লিখলাম আই ডট ডেল ইউ ডেল এক্স ক্রস ভি। এখানে না ব্র্যাকেট না দিলেও হয়, যদি বলো স্যার ব্র্যাকেট দেবো না তাও হয়, কোনো অসুবিধা নেই। আর এখানে কি হলো? আই ডট এই যে ভেঙে দিলাম ইউ ক্রস ডেল ভি ডেল এক্স, আই ডট ইউ ক্রস ডেল ভি ডেল এক্স সামেশন, ঠিক আছে। আচ্ছা এইবার ডট আর ক্রস প্রোডাক্ট ইন্টারচেঞ্জ করা যায়? একটা স্কেলার ট্রিপল প্রোডাক্টে ডট আর ক্রস ইন্টারচেঞ্জ করা যায়? যদি এ ডট বি ক্রস সি আর কাউকে যদি বলি এ ক্রস বি ডট সি করো, তাহলে সবই তো বক্স অফ এবিসি। তাহলে ডট আর ক্রস প্রোডাক্ট আমরা জানি ইন্টারচেঞ্জ করা যায়। তাহলে ডট আর ক্রস প্রোডাক্ট যদি আমরা ইন্টারচেঞ্জ করি, দেখো তো এরকম পাবো কিনা? আই ক্রস ডেল ইউ ডেল এক্স ডট ভি, ও ভি হচ্ছে ভেক্টর, ঠিক আছে, প্লাস আর এই জায়গাটা কি হবে? ডট আর ক্রস যদি ইন্টারচেঞ্জ করি আই ক্রস, ঠিক আছে, আই ক্রস ডেল ভি ডেল এক্স ডট ইউ, এটা লিখতে পারি। কি করছি এখানে আমি একটু বলে দিই। এই জায়গাটা না আমরা ইউ ক্রস ডেল ভি ডেল এক্স ছিল, ইউ ক্রস ডেল ভি ডেল এক্স, তার জায়গায় আমরা ডেল ভি ডেল এক্স ক্রস ইউ লিখবো। একটু ধীরে ধীরে করি, স্টেপ জাম্প হয়ে গেছে। এটা ডটই ছিল, ডট রাখলাম, এই জায়গাটা ক্রস রাখলাম। সাইনে কোনো চেঞ্জ হবে? হবে না। কে বলতে পারে সাইনে চেঞ্জ হবে কি হবে না? এই যে ইউ ক্রস ডেল ভি ডেল এক্স আর ডেল ভি ডেল এক্স ক্রস ইউ, সাইনে কি চেঞ্জ হবে কি হবে না? ক্রস প্রোডাক্ট করলে সাইনে চেঞ্জ হয়? হয়। তাহলে এই জায়গাটা মাইনাস হলো। কেন করলাম এর পিছনে একটা রিজন আছে, আমি রিজনটা বলে দিই কেন। এখানে দেখো এইটা না ভিটা সামেশনের বাইরে বেরিয়ে গেল। ভি দেখো সামেশনের বাইরে বেরিয়ে যাবে, কেন বলো তো বেরিয়ে যাবে? কারণ ভি এর মধ্যে আই জে কে নেই, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল জেড নেই। তাহলে এইটা কে বলতে পারে? আই ক্রস ডেল ইউ ডেল এক্স কত হবে বলো? সামেশন অফ আই ক্রস ডেল ইউ ডেল এক্স বলতে পারবে কেউ? কার্ল
ক্রস আছে, তাহলে কত হবে কার্ল ইউ ডট ভি মাইনাস, আচ্ছা এই জায়গাটা এখনো আসেনি, এই জায়গাটা এরকম করেছি। এইবার আমি ডট আর ক্রস প্রোডাক্টটাকে ইন্টারচেঞ্জ করছি। প্রথমে আগে কি করলাম, ডেল ভি ডেল এক্সটাকে আগে নিয়ে আসলাম, এই যেটা যেটা বাইরে ছিল এটাকে আগে নিয়ে আসার চেষ্টা করলাম। এইবার এখানে ইউটাকে ডট করে বাইরে করে দিলাম। কেন করে দিলাম, কারণ কি, কারণ বলছে সামেশনটার উপর, তাহলে ইউটা আর কাজ করবে না, শুধুমাত্র এটার উপর। তাহলে এটার উপর যদি কাজ করে তাহলে দাঁড়াবে হচ্ছে কার্ল ইউ এখানে ডট ভি মাইনাস এইটা হয়ে যাবে হচ্ছে কার্ল ভি ডট ইউ। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ডাইভারজেন্স অফ ইউ ক্রস ভি মানে কার্ল ইউ ডট ভি মাইনাস কার্ল ভি ডট ইউ। এটা যাতে মুখস্থ থাকে। 5 নম্বর, ঠিক আছে। কি ফর্মুলা শিখলাম, ডাইভারজেন্স অফ ইউ ক্রস ভি ইজ ইকুয়াল টু প্রথমে কার্ল ইউ যেটা ফার্স্টে আছে তার ইউ ডট ভি, আছে ডট আছে মানে অনেকে ভি ডট কার্ল ইউ করতে পারে, একই বিষয়, কার্ল ইউ ডট ভি বা ভি ডট কার্ল ইউ যা ইচ্ছা, মাইনাস কার্ল ভি ডট ইউ। বুঝতে পারলাম? আচ্ছা এটা গেল হচ্ছে 5 নম্বর ফর্মুলা। প্রবলেম ফর্মুলা নাম্বার 6, 6 নম্বর। কাউকে যদি আমি বলি ডাইভারজেন্স অফ, ভালো করে দেখো, গ্র্যাড এফ, ডাইভারজেন্স অফ গ্র্যাড এফ, ঠিক আছে। কাউকে যদি বলি ডাইভারজেন্স অফ গ্র্যাড এফ কত হবে, ডাইভারজেন্স মানে ডেল ডট গ্র্যাড এফ মানে ডেল এফ, এফটা কিন্তু স্কেলার, ঠিক করলাম, ডেল ডট ডেল এফ, ডেল ডট ডেল একসাথে নিলাম, এফ স্কেলার তো বাইরে, ডেল ডট ডেল মানে ডেল স্কোয়ার এফ। জানো ডেল স্কোয়ারটা কি বলা হয়, এটাকে বলে ল্যাপ্লাস অপারেটর। ডেল স্কোয়ারটাকে বলে ল্যাপ্লাস অপারেটর। কোথায় করেছো বলছি, ফার্স্ট ইয়ারে তোমরা ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস এ ডেল স্কোয়ার ইউজ করেছো, ল্যাপ্লাস অপারেটর ডেল স্কোয়ার। কাউকে যদি বলি ডেল স্কোয়ারের মান বের করো, কি হবে, ডেল মানে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, ডট আবার ডেল, ডেল ডট ডেল মানে তো ডেল স্কোয়ার, একই জিনিস, আবার ডেল, কে বলতে পারে কত হবে, ডট যদি করি কত হবে, কে del বলতে 2 del x2 plus del 2 del y2 plus del 2 del ডেল z2 টু ডেল এক্স টু, এই যে ডেল ডেল এক্স আর ডেল ডেল এক্স, তার মানে ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড টু অফ এফ। আমি কি বোঝাতে পারলাম, তার মানে দাঁড়াবে ডেল টু এফ ডেল এক্স টু প্লাস ডেল টু এফ ডেল ওয়াই টু প্লাস ডেল টু এফ ডেল জেড টু। বলো এটা স্কেলার না ভেক্টর, স্কেলার ফাংশন। কেন স্কেলার ফাংশন ভালো করে বুঝতে হবে, এফ স্কেলার, তাহলে দেখো এফ হচ্ছে স্কেলার, তার উপর কি করেছি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি, গ্র্যাড এফ, এটা কি হয়ে যাবে তাহলে একটা ভেক্টর, তার উপর আবার ডাইভারজেন্স লাগিয়েছি, কি হবে scalar স্কেলার, তাহলে আলটিমেটলি স্কেলার। তাহলে ডাইভারজেন্স অফ গ্র্যাড এফ হচ্ছে স্কেলার, তার মান কত, তার মান হচ্ছে ডেল স্কোয়ার এফ, ডেল স্কোয়ার কে বলা হয় ল্যাপ্লাস অপারেটর, তার মান হচ্ছে ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড টু অফ এফ। আমি কি বোঝাতে পারলাম? নেক্সট প্রপার্টি নাম্বার 7, কার্ল অফ গ্র্যাড এফ কে বলতে পারে, কার্ল অফ গ্র্যাড এফ, কার্ল মানে ডেল 0 ক্রস, হ্যাঁ কি বললে, গ্র্যাড এফ, গ্র্যাড এফ মানে হচ্ছে জিরো হবে। ক্রস ডেল এফ। কেন জিরো, 0 বললাম 0 ভেক্টর, কেন কেন, কারণ ন্যাবলা ক্রস ন্যাবলা হয়ে যাবে তো। কারণ ডেল ক্রস ডেল, এফটা বাইরে বেরিয়ে যাবে, ডেল ক্রস ডেল মানে কি, একই ভেক্টরের যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে জিরো। ভেক্টর না স্কেলার, ভেক্টর ভেক্টর, কারেক্ট। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এফ হচ্ছে স্কেলার, গ্র্যাড লাগালাম ভেক্টর, কার্ল লাগালাম ভেক্টরের উপর, লাগাতে পারি,
একটা স্কেলার, তাহলে এটাও ভেক্টরে পরিণত হলো। তাহলে ভেক্টর জিরো ভেক্টর, তাহলে এটা মাথায় রাখতে হবে। কারোর গ্রেডিয়েন্টের উপর যদি কার্ল করে দিই তাহলে জিরো ভেক্টর। কারোর ধরো গ্রেডিয়েন্ট বেরিয়ে গেল, তার উপর যদি কার্ল করি, কার্ল অফ গ্রেডিয়েন্ট, জিরো ভেক্টর। 9 নম্বর, না এটা কত হলো? 7, 8 নম্বর। ডাইভারজেন্স অফ কার্ল এফ। বলো, ডাইভারজেন্স মানে ডেল ডট কার্ল এফ, কার্ল এফ মানে ডেল ক্রস এফ। কি হবে? ডেল ডট ডেল ক্রস এফ। কে বলতে পারে? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, এক লাইনে। বক্স অফ জিরো ডট বি ক্রস সি, বক্স অফ ডেল ডেল এফ। কি হবে? কে বলতে পারে? জিরো হবে। স্কেলার ট্রিপল প্রোডাক্ট ডেল ডট ডেল ক্রস এফ, তাহলে বক্স অফ ডেল ডেল এফ জিরো। জিরো কি হবে? স্কেলার না ভেক্টর? স্কেলার হবে, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তাহলে ডাইভারজেন্স অফ কার্ল এফ জিরো, কার্ল অফ গ্রেডিয়েন্ট এফ জিরো ভেক্টর, আর ডাইভারজেন্স অফ কার্ল এফ হচ্ছে জিরো স্কেলার। নেক্সট 9 নম্বর, কার্ল অফ কার্ল এফ। কে বলতে পারে এটা? কার্ল অফ কার্ল এফ, কার্ল মানে হচ্ছে ডেল ক্রস, কার্ল এফ মানে আবার ডেল ক্রস, ডেল অফ ডেল ক্রস এফ। আমরা এরকম একটা ফর্মুলা শিখেছিলাম, এ ক্রস বি ক্রস সি, এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি, সরি এখানে ইন্টু মানে হচ্ছে এই জায়গাটা ডট হবে না, ইন্টু এ ডট বি মাইনাস এ ডট বি ইন্টু সি। তাহলে বলো এখানেও একই জিনিস, এটা ক্রস এটা ক্রস এটা, কি হবে? ডেল ডট dot A ইন্টু ডেল minus del dot del মাইনাস F ডেল ডট ডেল এফ। আচ্ছা, ডেল ডট এফ মানে কে বলতে পারে? ডেল ডট এফ মানে divergence ডাইভারজেন্স, কারেক্ট। ডেল ডট এফ মানে হচ্ছে ডাইভারজেন্স, তাই না? তাহলে ডেল ডট এফ মানে ডাইভারজেন্স। তা যাই হোক, এটা লিখলেও পারো, না হলে এরকম ভাবে ছেড়ে দিতে পারো যে ডেল অফ ডেল ডট এফ, ঠিক আছে? আর মাইনাস ডেল ডট ডেল মানে হচ্ছে ডেল স্কোয়ার, তাহলে ডেল ডট এফ ইন্টু ডেল মাইনাস এটাকে বলা যায় ডেল স্কোয়ার এফ। এই ফর্মুলাটা যাতে মাথায় রাখবে, এটা লিখে নিতে হবে, ঠিক আছে? তাহলে কার্ল অফ কার্ল এফ, তাহলে কার্ল অফ কার্ল এফ মানে ডেলটাকে যদি বাইরে নিয়ে নিই, এটা কি? ডাইভারজেন্স অফ এফ মাইনাস ডেল স্কোয়ার এফ। তো অনেকে ডেল স্কোয়ারে না ভেক্টর চিহ্নটা ইউজ করে না, কেন বলো তো? স্কোয়ার মানে তো স্কেলারও হয়ে যেতে পারে, স্কেলার মানে শুধু ডেল স্কোয়ার দিয়ে দিতে পারে, ভেক্টর না ইউজ করলে কোনো ক্ষতি নেই। আচ্ছা, এবার বলো ডেল অফ ডাইভারজেন্স এফ। ডাইভারজেন্স এফ স্কেলার ফাংশন না ভেক্টর ফাংশন? স্কেলার না ভেক্টর? scalar function স্কেলার ফাংশন। এবার ডেল যদি কোনো স্কেলার ফাংশনের উপর অ্যাপ্লাই করি তাহলে বলতে পারি গ্র্যাড অফ ডাইভারজেন্স এফ। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এফ এর গ্রেডিয়েন্ট, কারণ ডেল অফ ডাইভারজেন্স এফ মাইনাস ডেল স্কয়ার এফ। তাহলে এই ফর্মুলাটা মুখস্থ করে নিতে হবে, কার্ল অফ কার্ল এফ। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, দেখো বোঝাতে পারলাম, ঠিক আছে? ক্লিয়ার? বোঝাতে পেরেছি? কাউকে যদি বলি যে গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স এফ কি হবে? এই যে গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স এফ পেয়ে গেছি তো, কত? কার্ল অফ কার্ল এফ প্লাস ডেল স্কয়ার এফ, ঠিক আছে? চলে যাও নি এখানে, ঠিক আছে? তো একই। তাহলে এরকম এই 10টা ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে, 10টা ফর্মুলা তোমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে, খুব ইম্পর্টেন্ট 10টা ফর্মুলা। সেই 10টা ফর্মুলা মুখস্থ করার পর আমরা কি হলো কিছু অঙ্ক করাবো। কি কি অঙ্ক করাবো? 1 নম্বর আজকে 2-1টা অঙ্ক করাই, তারপর তোমাদের এক্সারসাইজ সব দেবো কিন্তু এগুলো। ইফ ইউ একটা স্কেলার এক্স কিউব প্লাস 3yz স্কয়ার, ঠিক আছে?
দেন ফাইন্ড ডেল স্কোয়ার ইউ। তো অনেকে বলেছি ডেল স্কোয়ার ডেল ডট ডেল, তাহলে এটাকে ভেক্টর চিহ্ন ইউজ করে না, স্কেলারও ইউজ করে, তাহলে এটার মান বের করতে হবে। কি করব, কে বলতে পারে? ডেল স্কোয়ার ইউ খুবই সিম্পল, ডেল টু ডেল এক্স টু শিখিয়ে দিয়েছি তো, প্লাস ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড টু অফ ইউ। এবার ইউ এর মান পেয়ে গেছি আমরা, তাহলে দুবার করে ডেরিভেটিভ করতে হবে। বলো দুবার করলে কত হবে? ডেল টু ডেল এক্স টু ইউ এর দুবার করছি, পারবে দুবার করতে? অসুবিধা হওয়ার কথা না আশা করছি। দুবার করে মানটা বের করে নিতে হবে। কে বলতে পারে তাহলে দুবার করলে কত হবে? বলো। এখানে এক্স এর রেসপেক্টে দুবার করছি, প্রথমবার করলে 3x স্কয়ার, পরের বার করলে 6x, 6x, তারপর y এর রেসপেক্টে, এটা বাদ, y এর রেসপেক্টে প্রথমবার করো 3z স্কয়ার, দ্বিতীয়বার 0, 0, z এর রেসপেক্টে প্রথমবার করো 6yz, তারপরে আবার z এর রেসপেক্টে করো 6, 6j, পারবে কিনা? খুব সিম্পল সিম্পল অঙ্ক, জাস্ট করে দিচ্ছি। আচ্ছা, একটা ফাংশন নিলাম ভি, ভেক্টর ফাংশন, ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইন্টু, নিচে কিন্তু হ্যাঁ, আই প্লাস জে প্লাস কে। খুব সিম্পল। কে বলতে পারে কার্ল ভি কত হবে? কোশ্চেনটা হচ্ছে দেন ফাইন্ড কার্ল ভি কত হবে? ডিটারমিনেন্ট অফ, বলো, করে দিয়েছি তো কার্লের ফর্মুলা। আই একবারে প্রথমে কার্ল করায়নি, কোথায় গেল? ফার্স্ট পেজ, একবারে ফার্স্ট পেজ, এই যে কার্ল লেফট ডেল ক্রস এ ডিটারমিনেন্ট অফ আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর যেই ফাংশনটা থাকবে তার হচ্ছে ফার্স্ট এফ কম্পোনেন্ট, প্রথম কম্পোনেন্ট, সেকেন্ড কম্পোনেন্ট, থার্ড কম্পোনেন্ট। তাহলে বলো কি হবে? আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। যদি ভেঙে ভেঙে করতে চাও তো করতে পারো, একই বিষয়। কার্ল ভি মানে হচ্ছে ডেল ক্রস ভি, তো ডেল মানে হচ্ছে ক্রস করলে কি হয় আমরা জানি তো। ভি, বলো ভি এর এক্স কম্পোনেন্ট কত হবে? ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, ই টু দি পাওয়ার এক্স ওয়াই, তিনটে ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। যদি ক্যালকুলেশন করি কত হবে? পারবে ক্যালকুলেশন করতে? আই, এই যে আই ইনটু এইটা মাইনাস এইটা, বলো কত হবে? ডেল ডেল ওয়াই অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। কে বলতে পারে ডেল ডেল ওয়াই অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড কত হয়? ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ডেল ডেল ওয়াই মানে আবার এক্স ওয়াই জেড এর ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে কত হবে? এক্স জেড, আর মাইনাস ডেল ডেল জেড অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড থাকবে, দ্যাটস ওয়াই আমরা এটা কমন নিয়ে নিয়েছি। মাইনাস জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে এক্স ওয়াই, প্লাস চলবে এরকম ভাবে জে দিয়ে কে দিয়ে। পারবে করতে? তাহলে এই অঙ্কটা করে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে আমার ক্যালকুলেশনটা কি বলতে চাইলাম? নেক্সট এক্সারসাইজ, আরেকটা এক্সারসাইজ দিই। ফাইন্ড divergence f and curl f। divergence f এবং curl f বের করো when, যখন f এর মানটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। খুব সুন্দর অঙ্ক। ডাইভারজেন্স এফ আর কার্ল এফ এর মান বের করতে হবে যখন এফ টা বলে দিচ্ছে গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফাংশন। তাহলে সবার আগে তোমাদের কাজ হচ্ছে এই এফ টা বের করা। এফ হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এই স্কেলার ফাংশন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। কে বলতে পারে ফর্মুলা কি হবে? তাহলে আই ডেল ডেল এক্স অফ কত? এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz হবে না, প্লাস জে ডেল ডেল ওয়াই গ্রেডিয়েন্ট তো ওটা সেম, প্লাস কে
ডেল ডেল জেড অফ সেম, বলো কি হবে? ডেল ডেল এক্স এর রেসপেক্টে, মানে এক্স এর রেসপেক্টে, এটা কত হবে? 3x square minus 3yz. কারেক্ট, 3x স্কয়ার মাইনাস 3y। জে পরেরটা y এর রেসপেক্টে, z হবে স্যার ওখানে 3yz. 3yz, এটা কত হবে? 3y স্কয়ার মাইনাস 3xz, তারপর 3z স্কয়ার মাইনাস z এর রেসপেক্টে 3xy 3x হবে। এবার এই ফাংশনটা পেয়ে গেলাম f, এবার এর ডাইভারজেন্স বলো কি হবে? সেটাইনি একবারে প্রথমে এর ডাইভারজেন্স, এই যে একটা যদি f এরকম হয় তাহলে তার ডাইভারজেন্স ফর্মুলা ডেল f1 ডেল f1 ডেল x ডেল f2 ডেল x ডেল f3 ডেল z, ডেল f1 ডেল x ডেল f2 ডেল y, আর তার মানে হবে ডেল ডেল x অফ f1, f1 মানে i এর কম্পোনেন্টটা, i এর কম্পোনেন্ট মানে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 3yz প্লাস ডেল ডেল y অফ 3y স্কয়ার মাইনাস 3xz, তারপর ডেল z অফ লাস্ট কম্পোনেন্ট 3z স্কয়ার মাইনাস 3xy, তাহলে দাঁড়াবে কত? দাঁড়াবে হচ্ছে 6x, এর ডেরিভেটিভ 0 6 into x plus y plus z. প্লাস 6z, ঠিক আছে? আর কার্ল এফ কত হবে? i j k ডেল ডেল x ডেল ডেল y ডেল ডেল z, আর এই জায়গাটা হবে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 3yz ফার্স্ট কম্পোনেন্ট, এটা সেকেন্ড কম্পোনেন্ট, এটা থার্ড কম্পোনেন্ট, এই যে। তো এটা ডিটারমিনেট করে নিও, যেটা आंसर আসবে সেটা দেখবে, आंसरটা আসছে 0, দেখে নিব, ঠিক আছে? आंसरটা আসছে 0, বুঝতে পারলাম? আচ্ছা দেখো, কার্ল লেফটটা বললাম 0 ভেক্টর, आंसरটা আসবে। তো কার্ল লেফট যদি 0 হয়, একটু দেখো কার্ল এফ, তাই তো? আচ্ছা এফ এর বদলে কোশ্চেনটা যে আমরা লিখেছিলাম, এফটা কিন্তু কি ছিল জানো? এফটা ছিল হচ্ছে গ্রেডিয়েন্ট অফ, এই যে এফ এর মানটা কত ছিল জানো কোশ্চেনটাতে? এফটা ছিল হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, তাই ছিল না গ্রেডিয়েন্ট অফ এইটা? তার মানে এফটা কি ছিল জানো? এফটা ছিল আলটিমেটলি গ্রেডিয়েন্ট অফ সাম ফাংশন ফাই, এটাকে যদি ফাই ধরি, তাহলে কার্ল অফ এফ, এফ এর জায়গায় আমরা বসাচ্ছি গ্রেডিয়েন্ট অফ ফাই, তার মানে দাঁড়াচ্ছে কার্ল অফ গ্রেড ফাই। করাইনি? কার্ল অফ গ্রেড ফাই মানে কত? কার্ল মানে হচ্ছে ডেল ক্রস গ্রেড ফাই মানে ডেল ফাই, ডেল ক্রস ডেল ফাই কত হবে? এটা 0 ভেক্টর হবেই, সেই জন্য আমাদের ক্যালকুলেশন করেও দেখবে অ্যান্সার 0 আসছে। আর কেউ যদি বলো স্যার এইভাবে করব, তাহলেও অ্যান্সারটা 0ই আসবে সূত্র দিয়ে করলে। বুঝতে পারলাম কেন? কারণ এফটা কোশ্চেনে বলে দিছো গ্রেড অফ সাম এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, তাহলে এটা হচ্ছে ভেক্টর, এইটা স্কেলার, ফাইটা স্কেলার, তার গ্রেড মানে ভেক্টর, তার উপর ডাইভারজেন্স করলাম, তার উপর কার্ল করলাম। তো কার্ল করলে কি হবে? কার্ল অফ এফ মানে কার্ল অফ গ্রেড ফাই, কার্ল অফ গ্রেড ফাই মানে আমরা জানি 0 ভেক্টর, তাহলে অ্যান্সারটা 0 আসবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক, নেক্সট দিন আমি আরো অনেক অঙ্ক করাবো। ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হচ্ছে কিছু এক্সারসাইজ আমি করাবো, কিছু এক্সারসাইজ দিচ্ছি, সেই এক্সারসাইজ গুলো করতে হবে। তো আগের দিনও তোমাদের আমি খুব একটা এক্সারসাইজ কিছু দেইনি, তো আগের দিনের হচ্ছে দেখবে পেজ নাম্বার, এটা আগের দিনের, কিন্তু আমি আগের দিনের এক্সারসাইজ দেইনি, তাহলে পেজ নাম্বার হচ্ছে 151, হেডিং হচ্ছে 6 এর এ, এক্সারসাইজের হেডিং। তো তার 5 থেকে শুরু করে, 5 প্রবলেম নাম্বার 5 থেকে শুরু করে, ঠিক আছে, একেবারে 20 অবধি করতে হবে। 20, তার মধ্যে আমি 2-3টা অঙ্ক আছে পড়িয়ে দিয়েছি, তাহলে বাকি যেগুলো আছে সব একই সিম্পল, 5 থেকে 20। এটা হচ্ছে আগের দিনের এক্সারসাইজ গুলো। তার মধ্যে কি আছে? তার মধ্যে হচ্ছে গ্রেডিয়েন্ট, ডিরেকশনাল ডেরিভেটিভ, যেগুলো অঙ্কগুলো অলরেডি আমি করিয়েছি, তার মধ্যে থেকেই দেখবে সব পেয়ে যাবে। 1-2টো অঙ্ক হয়তো আটকাতে পারে, সেগুলো তো আমি নেক্সট দিন আলোচনা করেই দেবো। আর হচ্ছে ওই দেখবে যে ইউনিট নরমাল, নরমাল এমনি, ট্যানজেন্ট প্লেন, এই সমস্ত এক্সারসাইজ হচ্ছে আগের দিনের। ঠিক আছে, এটা আগের দিনের গেল। আচ্ছা আজকের হচ্ছে পেজ নাম্বার, যে ডাইভারজেন্স কার্ল এগুলো যে করলাম, সেগুলো থেকে আমি কিছু অঙ্ক দিই, সব এখনো দিচ্ছি না কারণ আমি বেশি অঙ্ক তো করাইনি, তবে খুব সিম্পল সিম্পল কিছু অঙ্ক দিই। পেজ নাম্বার 165,
সেই 165 পেজের হেডিং হচ্ছে এক্সারসাইজ 6 এর বি। 3 করবে, 5 করবে, 7 করবে, 8 করবে, 9 করবে, 10 করবে, 10 খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর 11 বেশি অঙ্ক দিলাম না, এই কটা অঙ্ক করতে হবে, ঠিক আছে। নেক্সট দিন আরো অঙ্ক থাকবে, সেগুলো আমরা সব আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব আর এক্সারসাইজ গুলো সলভ করব, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট। আর একটা চ্যাপ্টার আমাদের বেঁচে আছে, সেটা হচ্ছে সমস্ত অ্যাপ্লিকেশন। যে ভেক্টরটা আমরা শিখলাম তার সব অ্যাপ্লিকেশন করব, প্রচুর অ্যাপ্লিকেশন আমাদের করতে হবে, ঠিক আছে। সেই অ্যাপ্লিকেশন চ্যাপ্টারটা করেই ভেক্টর কমপ্লিট।